এই অডিওবুকে আপনি এমন একটি শক্তিশালী কৌশলসমূহ জানতে পারবেন যা টপ থিঙ্কার সবসময় প্রয়োগ করে। কিন্তু একবার ভেবে দেখুন, আপনাকে আরও দ্রুত হতে হবে না, প্রয়োজন আরও কঠিন দিক নির্দেশনার। আর সেটি কৌশলগত চিন্তাভাবনা আপনাকে দেয় দিক নির্দেশনা। কৌশলগত চিন্তাবিদরা থামেন, তারা প্রতিফলন করেন, নিজেদের প্রশিক্ষিত করেন কাজের আগে ভাবতে, বলার আগে পরিকল্পনা করতে এবং পরিমাণগুলো আসার আগেই তা বিবেচনা করতে। আর সেই সামান্য বিরতি আপনার শক্তির আসল কেন্দ্র, যেখানে আবেগগত প্রতিক্রিয়াকে শান্ত বিশ্লেষণে রূপান্তর করা হয়। চলুন আবেগ নিয়ে কথা বলি, কারণ আমাদের সবারই আবেগ আছে। স্পষ্ট করে বলি, আবেগ আপনার শত্রু নয়। এগুলো সংকেত যা আপনাকে আপনার অনুভূতি সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। তবে সবসময় সেরা সিদ্ধান্ত গ্রাহক নাও হতে পারে। ভাবুন, আপনি গাড়ি চালাচ্ছেন এবং হঠাৎ কেউ সামনে গিয়ে কাট করল। আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, আপনি হর্ন বাজাতে, চিৎকার করতে বা গাড়ি তাড়াতে চাইতে পারেন। কিন্তু যদি আপনি মাত্র 1 সেকেন্ডের জন্য থামেন এবং কৌশলগতভাবে ভাবেন, তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তটি আপনার শক্তি খরচের যোগ্য নয়। এখন এটিকে আরও বড় পরিস্থিতিতে প্রয়োগ করুন। প্রিয়জনের সাথে তর্ক, কাজের কোনো ব্যর্থতা, আর্থিক সংকট বা স্বাস্থ্যভীতি। আপনার প্রথম আবেগগত প্রতিক্রিয়া হতে পারে ভয়, রাগ বা হতাশা। কিন্তু যদি আপনি আপনার মনকে প্রশিক্ষিত করেন, তাহলে আপনি এই অনুভূতিকে স্বীকার করবেন, কিন্তু তাৎক্ষণিক তাতে কাজ করবেন না। এখানে একটি ব্যবহারিক পদ্ধতি, 3 সেকেন্ড নিয়ম। প্রতিক্রিয়া জানানোর আগে 3 সেকেন্ড থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ফলাফল চাই? আমার এই প্রতিক্রিয়াটি সেই ফলাফলের জন্য সহায়ক নাকি ক্ষতিকর? আমার কৌশলগত সংস্করণ এখন কি করত? এই 3 সেকেন্ড সম্পর্ক বাঁচাতে পারে, আপনার শক্তি সংরক্ষণ করতে পারে এবং পুরো পরিস্থিতির গতিপথ পাল্টে দিতে পারে। লক্ষ্য আপনার আবেগ দমিয়ে রাখা নয়, বরং সেগুলোকে প্রজ্ঞার সাথে নিয়ন্ত্রণ করা। ভাবুন, আবেগ হলো আবহাওয়ার মতো। আপনি ঝড় নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু কিভাবে পোশাক পরবেন, কিভাবে হাঁটবেন বা অন্ধভাবে দৌড়াবেন বা সচেতনভাবে চলবেন, সেটি আপনার হাতে। শান্ত বিশ্লেষণ মানে ঝড়ের বাইরে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা, এখানে আসলে কি হচ্ছে? আমার কি বিকল্প আছে? এই সরল পরিবর্তন আবেগ থেকে মূল্যায়নের দিকে, বিশৃঙ্খলাকে পরিষ্কার বোঝায় রূপান্তরিত করে, মানসিক শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা গড়ে তোলে। এখন আসি এমন একটি অংশে যা অধিকাংশ মানুষ এড়িয়ে চলে, শৃঙ্খলা। কারণ কৌশলগত চিন্তাভাবনা শুধু মুহূর্তের কাজ নয়, এটি হলো দীর্ঘ সময়ের জন্য আপনার মনকে প্রশিক্ষিত করা। মানসিক শৃঙ্খলা মানে তাৎক্ষণিক সন্তুষ্টি বিলম্ব করতে শেখা, আবেগপ্রবণ তাড়না দমন করা, এই ঘন্টা, এই দিন, এই সপ্তাহের বাইরে ভাবা। নিজেকে প্রশ্ন করুন, আমি 6 মাস পর কোথায় থাকতে চাই? 1 বছর পরের আমি আজকের জন্য আমাকে কি করার জন্য ধন্যবাদ জানাবে? কোন অভ্যাস, চিন্তা বা মানুষ আমাকে সঠিক পথ থেকে সরিয়ে দিচ্ছে? অধিকাংশ মানুষ তাদের বর্তমান অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। কৌশলগত চিন্তাবিদরা তাদের ভবিষ্যৎ অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এটি সবসময় আনন্দদায়ক নয়, এতে সংযম লাগে, কিন্তু এর ফল মিলে প্রতিবারই। আরেকটি মানসিক পদ্ধতি, ভবিষ্যতের আমি পরীক্ষা। আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কল্পনা করুন, আপনার ভবিষ্যতের নিজস্ব রূপটি আপনাকে দেখছে। তারা কি আপনার এই সিদ্ধান্তে হাততালি দেবে নাকি পরিণতি লজ্জিত হবে? এই অভ্যাস আপনাকে দূর থেকে দেখতে শেখায়। এতে ক্ষুদ্র বিষয়গুলোতে অযথা উদ্বিগ্ন হওয়া বন্ধ হয়। তাৎক্ষণিক লাভের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য নষ্ট করাও বন্ধ হয়। বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনাকে একটি নতুন চাকরির প্রস্তাব দেওয়া হলো, বেতন ভালো,
কিন্তু সময়সূচি ভয়ঙ্কর আর পরিবেশ বিষাক্ত। একটি প্রতিক্রিয়াশীল মন বলবে টাকা দরকার, হ্যাঁ বলো। কিন্তু একটি কৌশলগত মন বলবে হ্যাঁ, টাকা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর দীর্ঘমেয়াদে কি মূল্য দিতে হবে? আমার স্বাস্থ্য, মানসিক শান্তি, পরিবারের সঙ্গে সময়। সেই বিরতি আপনাকে আরও ভালো শর্তে আলোচনার দিকে, স্মার্ট বিকল্প খুঁজতে অথবা একটি পরিকল্পিত পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। সংক্ষেপে বললে, এটি আপনাকে দেয় শক্তি, কৌশলগত শক্তি। প্রতিদিন আপনার মস্তিষ্ককে কৌশলগতভাবে ভাবতে শেখান। আপনি হয়তো ভাবছেন, এটা কি শেখা যায়, নাকি কিছু মানুষ স্বাভাবিকভাবেই এতে পারদর্শী? আমি আপনাকে আশ্বস্ত করছি, কৌশলগত চিন্তাভাবনা শতভাগ শেখা যায়। তবে যে কোনো দক্ষতার মতো এটি চর্চা প্রয়োজন, পুনরাবৃত্তি, উদ্দেশ্যমূলক প্রয়াস। প্রতিদিন আপনার কৌশলগত মনের অনুশীলনের জন্য কয়েকটি উপায়। ভালো প্রশ্ন করুন। প্রতিবার যখন আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, জিজ্ঞেস করুন, আসল সমস্যা কী? সাফল্য দেখতে কেমন হবে? সবচেয়ে বুদ্ধিমান পরবর্তী পদক্ষেপ কী? কৌশলগত চিন্তাবিদরা সমস্যার নয়, স্পষ্টতায় আচ্ছন্ন থাকে। আপনার সিদ্ধান্তগুলো লিখুন। দিন শেষে 5 মিনিট সময় নিন ভাবতে, আজ আমি কি সিদ্ধান্ত নিলাম? আমি কৌশলগতভাবে কাজ করেছি নাকি আবেগিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি? আগামীকাল কি আলাদা করব? এটি সচেতনতা ও ধারাবাহিকতা গড়ে তোলে। মানসিক দাবা খেলুন। কঠিন অবস্থায় পড়লে শুধু প্রথম চালটি নিয়ে ভাববেন না, 2, 3, এমনকি 4 ধাপ এগিয়ে ভাবুন। জিজ্ঞেস করুন, যদি আমি এটি করি এরপর কি ঘটতে পারে? দাবার মতো। জীবনও তাদের পুরস্কৃত করে যারা কেবল প্রতিক্রিয়া নয়, আগাম ভাবতে জানে। কৌশলগত মানুষদের সঙ্গে থাকুন। আপনার পরিবেশ গুরুত্বপূর্ণ। তাদের সাথে সময় কাটান যারা দীর্ঘমেয়াদী ভাবেন, চিন্তাপূর্ণ সিদ্ধান্ত নেন এবং গসিপের চেয়ে ব্যক্তিগত উন্নতিকে বেশি মূল্য দেয়। তাদের অভ্যাস আপনার মধ্যেও প্রবেশ করবে। শেষ ভাবনা, প্রতিক্রিয়াশীল থেকে কৌশলগত আপনার নতুন পরিচয়। আপনি স্বয়ংক্রিয়ভাবে চলতে জন্মাননি, আপনি নেতৃত্ব দিতে জন্মেছেন। শক্তিশালী, বুদ্ধিদীপ্ত এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিতে জন্মেছেন। আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আরও সহজ হয়ে যায় যখন আপনি প্রতিক্রিয়াশীল মানসিকতা থেকে কৌশলগত মানসিকতায় সরে আসেন। এটি শুধুমাত্র একটি দক্ষতা নয়, এটি একটি পরিচয়ের পরিবর্তন। আপনি আর সেই ব্যক্তি নয় যে আতঙ্কিত হন, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান বা হতাশায় ডুবে যান। আপনি সেই ব্যক্তি যিনি থামেন, মূল্যায়ন করেন এবং দীর্ঘমেয়াদী খেলা খেলেন। সুতরাং আজ থেকে সেই পরিচয় দাবি করুন। বিরতি চর্চা করুন, আরও বুদ্ধিদীপ্ত প্রশ্ন করুন, পরবর্তী পদক্ষেপ বেছে নিন, তাৎক্ষণিক তাড়নায় নয়। কারণ সত্যি কথা হলো, আপনার মনই আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর একবার যখন আপনি এটিকে আয়ত্তে আনতে শিখবেন, তখন এমন কোনো চ্যালেঞ্জ থাকবে না যা আপনি কৌশল করে পরাজিত করতে পারবেন না। অধ্যায় 2, স্পষ্টতাই শক্তি। আপনার অন্তিম লক্ষ্য নির্ধারণে একটি প্রশ্ন করি, যা সহজ শোনালেও আপনার জীবনের সারমর্ম প্রকাশ করে। আপনি প্রকৃতপক্ষে কি চান? অধিকাংশ মানুষ এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারে না। তারা বলে, আমি সফল হতে চাই, আমি সুখী হতে চাই, আমি আরও অর্থ উপার্জন করতে চাই। কিন্তু এগুলো অস্পষ্ট, এগুলো কোনো কৌশল নয়, কেবল আকাঙ্ক্ষা। কৌশলগত চিন্তাভাবনা শুরু হয় স্পষ্টতা থেকে। কারণ যদি আপনি নিজেই না জানেন আপনি কি লক্ষ্য করছেন, তবে সেখানে পৌঁছানোর জন্য কোনো বুদ্ধিদীপ্ত পরিকল্পনাই তৈরি করতে পারবেন না। আর যদি আপনার গন্তব্যই পরিষ্কার না হয়, তাহলে প্রত্যেকটি বিকল্প পথই আপনার কাছে সুযোগ বলে মনে হবে। সত্যটি হলো, স্পষ্টতাই আপনার সবচেয়ে বড় লেভারেজ। কেন? অস্পষ্ট লক্ষ্য প্রকৃত সমস্যা সৃষ্টি করে। কল্পনা করুন,
আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু কোনো গন্তব্য নেই। আপনি ঘন্টার পর ঘন্টা তেল পুড়িয়ে চক্কর কেটে অবশেষে হয় হারিয়ে যাবেন অথবা গিয়ে পৌঁছাবেন শূন্যস্থানে। এবং এভাবেই অধিকাংশ মানুষ তাদের জীবনযাপন করে। তারা সকালে উঠে এবং জরুরি যা সেটির পিছনে ছুটতে থাকে, আগোছালো সুযোগের পেছনে দৌড়ায়। অন্যরা যা করছে তাই নকল করে, কিন্তু তারা থেমে একবারও ভাবে না, এটি কি সত্যি আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে? স্পষ্টতা ছাড়া আপনি যদি বিভ্রান্তির কাছে হ্যাঁ বলেন, অন্যের লক্ষ্য পূরণে সময় নষ্ট করেন, অযথা বাস্তবতাকে অগ্রগামী মনে করেন, এটাই ব্যস্ত থাকার গোপন ফাঁদ। আপনি নড়াচড়ায় থাকেন কিন্তু এগোতে পারেন না, কিন্তু স্পষ্টতা সেটি ঠিক করে দেয়। যখন আপনার গন্তব্য স্পষ্ট হয়, তখন প্রতিটি সিদ্ধান্ত সহজ হয়ে যায়। আপনি প্রতিক্রিয়াশীল হয়ে থাকেন না, বরং সঠিক পথে চলেন। আপনি বারবার সন্দিহান হন না, বরং উদ্দেশ্যপূর্ণ পদক্ষেপ নেন। ধাপ 1, আপনার প্রকৃত লক্ষ্য বুঝুন। চলুন এখান থেকেই শুরু করি। আপনার প্রকৃত লক্ষ্য কি? না যা আপনার বাবা মা চেয়েছিলেন, না যা সমাজ বলছে, না যা শীতল বা ফ্যাশনেবল শোনায়। আপনি কি চান? এর উত্তর দিতে হলে শুধুমাত্র পৃষ্ঠতলে নয়, গভীরে যান। এই প্রশ্নগুলো আপনাকে সহায়তা করবে। সফলতা আমার চোখে কেমন দেখায়, অন্যদের নয়। আমি কেমন জীবনযাপন করতে চাই, আমি অন্যদের উপর কেমন প্রভাব ফেলতে চাই, আমি কি জন্য স্মরণীয় হতে চাই। 10 বছর পর ফিরে তাকিয়ে কোনো কাজ না করলে আমার দুঃখ হবে? আপনি কেবল একটি ক্যারিয়ার, সম্পর্ক বা কোনো পদমর্যাদা খুঁজছেন না। আপনি খুঁজছেন একটি অনুভূতি, একটি জীবন, একটি উত্তরাধিকার। আপনি যত বেশি সুনির্দিষ্ট হবেন, আপনার দৃষ্টি ততই শক্তিশালী হবে। স্পষ্টতা কৌশলকে জ্বালানি দেয়। আমি সফল হতে চাই এর বদলে বলুন, আমি এমন একটি ব্যবসা গড়ে তুলতে চাই যা আমাকে স্বাধীনতা দেবে এবং মানুষকে উপকার করবে। আমি ঋণমুক্ত হতে চাই এবং 40 বছর বয়সে $1,00,000 বিনিয়োগ করতে চাই। আমি সপ্তাহে 4 দিন কাজ করতে চাই এবং শুক্রবার পরিবারকে দেব। এটাই প্রকৃত স্পষ্টতা। আর প্রকৃত স্পষ্টতা প্রকৃত পদক্ষেপের রূপ নেয়। ধাপ 2, সাফল্যকে উল্টো পথে বিশ্লেষণ করুন। আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করলেন, কেবল সেটির দিকে প্রশংসার দৃষ্টি রাখবেন, সেটিকে উল্টো পথে পরিকল্পনা করুন। কৌশলগত চিন্তাবিদরা শুধু সামনের দিকে স্বপ্ন দেখে না, তারা পেছন থেকে হিসাব করে। তারা শেষ ফলাফলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এটি সত্যি করতে হলে কি কি ঘটতে হবে। ধরুন আপনার অন্তিম লক্ষ্য হলো একটি প্রকাশিত বই হাতে ধরা। প্রথমে সেই মুহূর্ত কল্পনা করুন যখন আপনি আপনার বইটি ধরছেন। এখন প্রশ্ন করুন, তার ঠিক আগের ধাপ কি? সম্ভবত একটি প্রকাশনা চুক্তি। তার আগে কি? পাণ্ডুলিপি সম্পূর্ণ করা। তার আগে অধ্যায় লেখা। তার আগে বইয়ের খসড়া আউটলাইন করা। তার আগে সপ্তাহে সময় বের করে লেখা। হঠাৎ করে আপনার লক্ষ্য আর কোনো কল্পনা নয়, এটি পরিণত হলো পরিষ্কার ও সুনির্দিষ্ট ধাপে। এটি রিভার্স ইঞ্জিনিয়ারিং, এবং এটি কোনো স্বপ্নকে কৌশলে পরিণত করার সবচেয়ে দ্রুত উপায়। আরেকটি উদাহরণ, ধরুন আপনার লক্ষ্য আগামী 10 বছরে আর্থিক স্বনির্ভরতা। প্রশ্ন করুন, আর্থিক স্বনির্ভরতা আমার কাছে কি অর্থবহ? কত টাকা প্রয়োজন? কি ধরনের জীবনযাপন করতে চাই? প্রতি বছর কত উপার্জন, সঞ্চয় ও বিনিয়োগ করতে হবে? কোন দক্ষতা বা সুযোগ এটি সম্ভব করবে? এই মাসেই কি শুরু করতে পারি? এইভাবে বড় লক্ষ্যগুলো ছোট ট্র্যাকযোগ্য মাইলস্টোনে ভেঙে ফেলুন। এগুলোই হয়ে উঠবে আপনার রোডম্যাপ। অধিকাংশ মানুষ অলসতায় ব্যর্থ হয় না, ব্যর্থ হয় কারণ তারা ধাপগুলো জানে না। কৌশলগত চিন্তাবিদরা ধাপগুলো উল্টো পথে সাজিয়ে নেয়। ধাপ 3,
ফলাফলের ভিত্তিতে অগ্রাধিকারের স্তর নির্ধারণ। এখন সব একসাথে আনুন। স্পষ্টতা ছাড়া কাজ কেবল কোলাহল। কৌশলগত চিন্তাবিদরা কেবল জিজ্ঞেস করে না আমি কি করব, তারা জিজ্ঞেস করেন আমার যেখানে যেতে হবে তার ভিত্তিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। এটাই ফলাফলের ভিত্তিতে অগ্রাধিকার। সব কাজ সমান নয়। কিছু কাজ জরুরি মনে হয় কিন্তু আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়, আর কিছু কাজ জরুরি না হলেও অসীম গুরুত্বপূর্ণ। কৌশলগত চিন্তাবিদরা প্রভাবের ভিত্তিতে অগ্রাধিকার স্থির করে, তাড়নায় নয়। ধরুন আপনার লক্ষ্য 6 মাসের মধ্যে একটি সাইড বিজনেস চালু করা। আপনি ঘন্টার পর ঘন্টা ব্র্যান্ডিং আইডিয়া স্ক্রল করতে পারেন, ইউটিউবে লোগো ডিজাইন দেখতে পারেন, না হয় সেই সময় আপনার প্রথম প্রোডাক্ট তৈরি করতে, সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে বা আপনার আইডিয়ার যাচাই করতে ব্যয় করতে পারেন। কোনটি আপনাকে দ্রুত এগিয়ে নেবে? প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, এই কাজ কি সরাসরি আমার লক্ষ্য পূরণের সাথে সংযুক্ত? এটি কি আমাকে গন্তব্যের কাছে নিচ্ছে নাকি কেবল ব্যস্ত রাখছে? একটি উপায়, পাওয়ার প্রায়োরিটি ফিল্টার। আপনার শীর্ষ 3টি লক্ষ্য লিখুন, তারপর আপনার সাপ্তাহিক টু ডু লিস্ট করুন। প্রতিটি কাজের জন্য জিজ্ঞেস করুন এটি কি সরাসরি আমার শীর্ষ 3টি লক্ষ্যকে সমর্থন করছে? না হলে বাদ দিন, অন্যকে দিন অথবা পরে করুন। এই একটি অভ্যাস আগামী বছরে আপনাকে শত শত ঘন্টা বাঁচাবে। এছাড়াও এটি আপনাকে একটি শক্তিশালী শব্দ ব্যবহার করতে শেখাবে, না। আপনার গন্তব্য যখন স্পষ্ট তখন আপনাকে না বলা অনুমোদিত নয়, বরং প্রয়োজনীয়। কারণ ভালো কিছুকে না বলা মানে মহান কিছুকে হাঁ বলা। বোনাস, এক বাক্যের কৌশল। একটি শক্তিশালী অনুশীলন। আপনার পুরো কৌশলকে এক বাক্যে সংজ্ঞায়িত করুন। যেমন, আমি 12 মাসের মধ্যে আমার চাকরির আয় প্রতিস্থাপনের জন্য একটি কোচিং বিজনেস তৈরি করছি। আমি স্বাস্থ্য ও শক্তিকে অগ্রাধিকার দিচ্ছি যেন আরও 20 বছর গুণগত জীবনযাপন করতে পারি। আমি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করছি প্যাসিভ ইনকাম এবং নিজের সময় কিনে আনতে। এটি স্পষ্টতার জোরদার করে। যদি এক বাক্যে ব্যাখ্যা করতে না পারেন তবে স্পষ্টতা এখনও আসেনি। লিখুন, প্রতিদিন পড়ুন, আপনার সিদ্ধান্তে এটি প্রভাব ফেলতে দিন। চূড়ান্ত ভাবনা, কেবল নড়াচড়া নয়, অর্থপূর্ণ নড়াচড়া। শেষে একটি সত্য কথা দিয়ে শেষ করি, নড়াচড়া মানেই অগ্রগতি নয়। স্পষ্টতা আপনার গতিকে পরিণত করে গুরুত্বপূর্ণ গতিমুখে। আপনি এখানে কেবল ব্যস্ত থাকার জন্য নয়, আপনি এখানে এমন কিছু তৈরি করতে এসেছেন যা মূল্যবান। উদ্দেশ্যমূলকভাবে বাঁচতে, স্বয়ংক্রিয়তার মধ্যে নয়। আপনার জীবনকে নেতৃত্ব দিতে, তার প্রতিক্রিয়া নিতে নয়। কৌশলগত চিন্তাভাবনা নিখুঁত হওয়ার জন্য নয়, এটি সঠিক হওয়ার জন্য। তাই আজ থেকে শুরু করুন। আপনি সত্যি কি চান সেটি সংজ্ঞায়িত করুন। যা অন্যরা চায় তা নয়। সেই লক্ষ্যকে সহজ দৈনন্দিন কর্মে রূপান্তর করুন। নিষ্ঠুরভাবে সেই কাজগুলোকে অগ্রাধিকার দিন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একবার যখন আপনার কি এবং কেন স্পষ্ট হয়ে যাবে তখন কিভাবে তা অর্জন করবেন তা আর তেমন রহস্য থাকবে না। তখন আপনি তার স্বপ্ন দেখছেন না, বরং নকশা তৈরি করছেন। অধ্যায় 3, তথ্য হলো অস্ত্রশস্ত্র। এগোনোর আগে শিখুন। ভাবুন আপনি এক যুদ্ধক্ষেত্রে পা রাখছেন। আপনি সে মাটির প্রকৃতি দেখতে পাচ্ছেন না। আপনি জানেন না শত্রু কোথায় লুকিয়ে আছে। কোনো অস্ত্র সম্ভার আছে কিনা তাও আপনার জানা নেই। এখন বলুন, এমন অবস্থায় কি আপনি সরাসরি ঝাঁপিয়ে পড়বেন? অবশ্যই না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অধিকাংশ মানুষ এভাবেই তাদের জীবন, ব্যবসা, সম্পর্ক, এমনকি স্বাস্থ্যকে পর্যন্ত মোকাবেলা করে। তারা কোনো অন্তর্দৃষ্টি ছাড়া কাজ শুরু করে দেয়। তারা শেখার আগে পদক্ষেপ নেয়। তারা গতি আর দক্ষতাকে এক করে ফেলে। কিন্তু আপনি শিখছেন কৌশলগতভাবে চিন্তা করতে।
আর কৌশলগত চিন্তাভাবনার একটি স্বর্ণনীতি হলো তথ্য হলো অস্ত্রশস্ত্র। এগুলোর আগে শিখুন। যদি স্পষ্টতা হয় শক্তি, তাহলে তথ্য হলো সূক্ষ্মতা। এটি আপনাকে পরিষ্কার দেখতে, নিখুঁতভাবে লক্ষ্য স্থির করতে এবং আত্মবিশ্বাসের সাথে কাজ সম্পাদন করতে সাহায্য করে। এটি আপনাকে এমন একটি প্রান্তে নিয়ে যায় যা অধিকাংশ মানুষ কখনোই পায় না, কারণ অধিকাংশ মানুষ কাজের আগে সময় নিয়ে শেখে না। আসুন এই গুরুত্বপূর্ণ অভ্যাসটি গভীরভাবে দেখে নিই এবং শিখি কিভাবে জ্ঞানকে কাজে পরিণত করবেন, অতিরিক্ত ভাবনায় আটকে না গিয়ে। প্রজ্ঞার নিয়ম। দক্ষ কৌশলবিদরা এগোনোর আগে তথ্য সংগ্রহ করেন। প্রত্যেক মহান কৌশলবিদ, প্রাচীন সানসু থেকে আধুনিক সিইও পর্যন্ত, একটি বিশ্বাসে একমত: জ্ঞানই শক্তি, তবে সেটি শুধুমাত্র তখনই যখন তার সঠিক জ্ঞান। লক্ষ্য সবকিছু জানা নয়, লক্ষ্য হলো যথেষ্ট সঠিক বিষয় জানা, যাতে একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেওয়া যায়। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন। কী তথ্য আপনার সত্যি প্রয়োজন? আপনার গ্রাহকরা কারা? তারা ইতিমধ্যে কি কিনছে? তারা কি নিয়ে অভিযোগ করে? বাজারে কি অনুপস্থিত? আপনার প্রতিযোগীরা কি করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি করছে না? এগুলোর জন্য এমবিএ প্রয়োজন নেই, প্রয়োজন কৌতূহল এবং শৃঙ্খলা। এখানেই একটি বড় পরিবর্তন। অনুমান করা বন্ধ করুন, আবিষ্কার শুরু করুন। গবেষণাকে আপনার কৌশলের অংশ করুন। কোনো সময় নষ্ট করার অজুহাত হিসাবে নয়, বরং এটি হোক আপনার লঞ্চ প্যাড। সবচেয়ে সেরা কৌশলগত পদক্ষেপগুলো প্রায় অদৃশ্য হয়। দেখতে সহজ মনে হয়, কিন্তু এর পেছনে থাকে একটি জিনিস: অন্তর্দৃষ্টি। কিভাবে প্রাসঙ্গিক, সাম্প্রতিক এবং বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করবেন? চলুন বিষয়টিকে ব্যবহার করি। 3টি ছাঁকনি প্রয়োগ করুন আপনার গবেষণায়। প্রাসঙ্গিকতা। এই তথ্য কি সত্যি আমাকে কোনো সিদ্ধান্ত নিতে বা আমার সমস্যার সমাধান করতে সহায়তা করছে? শুধুমাত্র নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য খুঁটিনাটি খোঁজা বন্ধ করুন। সাম্প্রতিকতা। এটি কি নতুন? বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে। 5 বছর পুরনো তথ্যের উপর কৌশল ভিত্তি করে বসবেন না। বিশ্বাসযোগ্যতা। এই তথ্য কে দিচ্ছে? তারা কি প্রামাণিক ও অভিজ্ঞ, নাকি কেবল উচ্চস্বরে কথা বলছে? মনে রাখবেন, ইন্টারনেট শব্দে ভরা। আপনার কাজ হলো সংকেত খুঁজে বের করা। কয়েকটি বিশ্বস্ত উৎস পাওয়ার পর প্রথমে বিস্তৃতভাবে জানুন, তারপর গভীরে যান। ধরুন আপনি আপনার ব্যক্তিগত আর্থিক অবস্থার উন্নত করতে চান। সরাসরি প্রথম কোর্স কিনবেন না বা কোনো র্যান্ডম ইনফ্লুয়েন্সারকে অনুসরণ করবেন না। মূল গ্রন্থগুলো পড়ুন, বিভিন্ন দৃষ্টিভঙ্গির তুলনা করুন, তথ্য দেখুন। এমন মানুষের সঙ্গে কথা বলুন যারা ইতিমধ্যে আপনার কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পৃষ্ঠতলের তথ্যই থেমে যাবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, এর অন্তর্নিহিত তাৎপর্য কী? প্রেক্ষাপট কী? এটি আমার নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে প্রযোজ্য? কৌশলগত চিন্তাবিদরা শুধু জানতে চান কি হয়েছে, তারা জানতে চান কেন হয়েছে এবং কি শেখা যায়। অতিরিক্ত ভাবনা বনাম অপর্যাপ্ত প্রস্তুতি। এখন 2টি বিপজ্জনক চরম বিষয়ে আসি: প্যারালাইসিস বাই অ্যানালাইসিস, অতিরিক্ত বিশ্লেষণে স্থবিরতা, এবং বেপরোয়া পদক্ষেপ। কৌশলগত চিন্তাভাবনা মানে সামঞ্জস্য। কিছু মানুষ অন্তহীন গবেষণা করে, ভাবছে একদিন নিখুঁত উত্তর পাবে। কিন্তু নিখুঁততা একটি মিথ। আপনি কখনোই শতভাগ প্রস্তুত অনুভব করবেন না। আবার কিছু মানুষ পুরোপুরি না ভেবেই ইম্পালসিভ পদক্ষেপ নেয়, কোনো পরিকল্পনা ছাড়া, কোনো যাচাই ছাড়া। ফলে তারা ধাক্কা খায়। 2 চরমই বিপজ্জনক। এর থেকে উত্তম একটি পন্থা হলো ল্যান্ডস্কেপ বুঝতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু শিখুন। আপনার জ্ঞানের ফাঁকগুলো শনাক্ত করুন, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো পূরণ করুন।
তারপর শক্তিশালী কিন্তু নমনীয় পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। ভাবুন, একটি নীল নকশা ছাড়া বাড়ি বানাবেন না, তবে সেই নীল নকশা নিয়েও চিরকাল কাটাবেন না। আপনার লক্ষ্য নিখুঁত তথ্য নয়, যথেষ্ট কৌশলগত বুদ্ধিমত্তা। নিজেকে জিজ্ঞেস করুন, সাহসের সাথে সিদ্ধান্ত নিতে আমার কি জানা প্রয়োজন? বুদ্ধিমানের মতো কাজ করতে ন্যূনতম কি জানা দরকার? যদি সেটি পূরণ হয়, এগিয়ে যান। চলতে চলতে আরও শানিত করুন। গবেষণাকে কিভাবে কাজে পরিণত করবেন, এখানেই কৌশল ট্রিভিয়া থেকে আলাদা। তথ্য সংগ্রহ যথেষ্ট নয়, তথ্যকে অন্তর্দৃষ্টিতে রূপান্তর করতে হবে। এর মানে এখানে কি প্যাটার্ন দেখছি, কি কাজ করছে এবং কেন, কোথায় ফাঁক আছে, অন্যরা কি মিস করছে যা আমি আমার সুবিধায় ব্যবহার করতে পারি। ধরুন, আপনি ক্যারিয়ার বদলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি চাকরির বাজারের তথ্য দেখলেন, চাহিদা সম্পন্ন দক্ষতা চিহ্নিত করলেন এবং লক্ষ্য করলেন আপনার কাঙ্ক্ষিত চাকরিতে স্টোরি টেলিং ও ডাটা অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ। এটাই হলো অন্তর্দৃষ্টি। এখন আপনি সেই দুটি দক্ষতা শিখুন, একটি প্রজেক্ট বানান, নিজেকে সেইভাবে উপস্থাপন করুন। এভাবেই গবেষণা পরিণত হয় কৌশলে। যে কোনো গবেষণাকে অন্তর্দৃষ্টিতে রূপান্তর করার 3টি ধাপের সহজ পদ্ধতি। স্মার্ট সংগ্রহ করুন। প্রাসঙ্গিকতা, সাম্প্রতিকতা ও বিশ্বাসযোগ্যতার ছাঁকনি ব্যবহার করুন। 2. দ্রুত সংমিশ্রণ করুন। কেবল কপি করবেন না, একত্র করুন। মিল, বিরোধ এবং লুকিয়ে থাকার সুযোগ খুঁজুন। 3. তাৎক্ষণিক প্রয়োগ করুন। আপনার অন্তর্দৃষ্টিগুলোকে ছোট, কম ঝুঁকিপূর্ণ পরীক্ষায় প্রয়োগ করুন। দ্রুত পরীক্ষা করুন, আরও দ্রুত শিখুন। মনে রাখবেন, তথ্য কোনো দিক নির্দেশনা ছাড়া অর্থহীন। অন্তর্দৃষ্টি যদি কাজে পরিণত না হয়, তবে তা কেবল বুদ্ধিভিত্তিক বিনোদন। দীর্ঘমেয়াদী তথ্য হলো একটি সম্পদ। কৌশলগত চিন্তাবিদরা জ্ঞানকে একটি বিনিয়োগের মতো গণ্য করে। আপনি যত বেশি শিখবেন, আপনার মস্তিষ্ক তত বেশি সংযোগ তৈরি করবে, তত বেশি প্যাটার্ন চিনতে শিখবে, তত বেশি শর্টকাট তৈরি করবে। এই কারণেই শীর্ষ পারফর্মাররা অবিরাম পড়েন। তথ্য মুখস্থ করার জন্য নয়, বরং দেখতে শেখার জন্য। প্রতিটি বই, প্রতিটি আলাপ, প্রতিটি প্রবন্ধ হয়ে ওঠে আপনার মানসিক টুলবক্সের অংশ। একদিন কঠিন কোনো আলোচনা বা মুহূর্তের মধ্যে নেওয়া সিদ্ধান্তে আপনি সেই টুলবক্স থেকে ঠিক যা প্রয়োজন তা বের করে নেবেন। এটি ভাগ্য নয়, এটি কৌশলগত প্রস্তুতি। নিজেকে জিজ্ঞেস করুন, এই সপ্তাহে আপনার কি শেখা উচিত? আপনার জীবনের বা কাজের কোনো একটি ক্ষেত্র, যদি আমি সেই বিষয়ে আরও সচেতন হই, নাটকীয়ভাবে উন্নত হবে। সেই ক্ষেত্রটি বাছুন এবং ডুব দিন। চিরকাল নয়, কেবল যথেষ্ট সময়, যাতে 90% মানুষের চেয়ে বুদ্ধিমানের মতো কাজ করতে পারেন, যারা কখনোই হোমওয়ার্ক করে না। শেষ ভাবনা, শুধু এগিয়ে যান না, অন্তর্দৃষ্টির সাথে এগিয়ে যান। এই অধ্যায়টি একটি শক্তিশালী সত্য দিয়ে শেষ করি। দ্রুত হওয়া ভালো, কিন্তু বুদ্ধিমান হওয়া আরও ভালো। দ্রুত এবং বুদ্ধিমান হলে আপনি অপরাজেয়। আপনাকে সবচেয়ে উচ্চকণ্ঠ, সবচেয়ে ঝলমলে বা সবচেয়ে প্রতিভাবান হতে হবে না। আপনাকে হতে হবে সেই ব্যক্তি যিনি স্পষ্টভাবে দেখেন যখন অন্যরা অন্ধভাবে অনুমান করে। কারণ যখন আপনি এগোনোর আগে শিখবেন, তখন কেবল প্রতিক্রিয়া জানাবেন না, উদ্দেশ্যমূলকভাবে জবাব দেবেন। আপনার সময় বাঁচবে, ভুল এড়াবেন, সফলতার সম্ভাবনা বাড়াবেন। এটি কোনো জাদু নয়, এটি কৌশল। তাই মনে রাখুন, প্রাসঙ্গিক, সাম্প্রতিক ও বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করুন। চরমে যাবেন না, না অতিরিক্ত ভাবনায়, না অন্ধ ঝাঁপে। গবেষণাকে অন্তর্দৃষ্টিতে রূপ দিন এবং অন্তর্দৃষ্টিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করুন। একটি কোলাহলপূর্ণ জগতে চিন্তাশীল ব্যক্তি যেতে। এবং এখন আপনি হয়ে উঠছেন একজন কৌশলগত চিন্তার মাস্টার। অধ্যায় 4, বোর্ড দেখা, বৃহৎ চিত্রে দক্ষতা অর্জন। একটি দৃশ্য কল্পনা করুন। দুজন মানুষ দাবা খেলছে। একজন শুধুমাত্র তার পরবর্তী চালের মনোযোগী, অন্যজন পুরো বোর্ডটিকে দেখছে, কয়েকটি চাল আগেই ভাবছে।
শুধু গুটিগুলো নয়, বরং সম্পূর্ণ প্যাটার্ন এবং সম্ভাব্য মিলিয়ন মিলিয়ন সম্ভাবনাও ভেবে রেখেছেন। বলুন তো কে জিতবে? অবশ্যই সেই ব্যক্তি যে বৃহৎ চিত্র দেখতে পারে। জীবন, ব্যবসা, সম্পর্ক কিংবা সিদ্ধান্ত গ্রহণে কখনোই কেবল আপনার সামনে থাকা বিষয়ই সব সীমাবদ্ধ নয়। সবচেয়ে শক্তিশালী কৌশলবিদেরা যারা নেতৃত্ব দেয়, মানিয়ে নেয় এবং প্রতিযোগীদের ছাড়িয়ে যায়। তারা কেবল যা ঘটছে সেটির প্রতি প্রতিক্রিয়া জানান না, তারা সম্পূর্ণ বোর্ড দেখে, জানে কিভাবে অংশগুলো পরস্পর মিলে যায়, প্যাটার্ন বুঝতে পারে এবং কি আসতে চলেছে তা আগে থেকেই অনুমান করতে পারে। এই অধ্যায়টি ঠিক সেটি নিয়ে, বৃহৎ চিত্রের ভাবনা। কারণ একটি শব্দময় ও বিভ্রান্তিমূলক জগতে যখন আপনি জুম আউট করে স্পষ্ট দেখতে শিখবেন, সেটি হয়ে ওঠে আপনার সুপার পাওয়ার। সিস্টেম থিঙ্কিং, কৌশলগত চিন্তাধারার ম্যাক্রো স্তর। বৃহৎ চিত্রের চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ধারণা, সিস্টেম থিঙ্কিং। এটি কি? সিস্টেম থিঙ্কিং হলো যে কোনো অংশ কিভাবে সম্পূর্ণ ব্যবস্থার সাথে যুক্ত তা বোঝার ক্ষমতা। আপনি সমস্যাগুলোকে আলাদা আলাদাভাবে না দেখে প্যাটার্ন, আত্মনির্ভরতা এবং লুকিয়ে থাকার কারণ খুঁজে পান। একটি বাস্তব উদাহরণ ধরি। আপনি একজন ম্যানেজার, হঠাৎ দেখলেন আপনার টিমের উৎপাদনশীলতা কমে যাচ্ছে। সাধারণত অধিকাংশ মানুষ শুধু ব্যক্তিকে দোষ দেবে, আরও পরিশ্রম করো, অভ্যাস ঠিক করো। কিন্তু একজন সিস্টেম থিঙ্কার জিজ্ঞেস করবে, কাজের চাপ কি বেড়ে গেছে? টুলসগুলো কি পুরনো হয়ে গেছে? যোগাযোগ কি ভেঙে পড়েছে? কোথাও আপস্টার্মে কোনো সমস্যা হচ্ছে যার প্রভাব ডাউনস্টার্মে পড়ছে কি? তারা জুম আউট করে মূল কারণ খুঁজে বের করে, কেবল লক্ষণ নয়। এটাই হলো কৌশলগত চিন্তাভাবনার জীবন্ত দৃষ্টান্ত। প্রত্যেকটি চ্যালেঞ্জ একটি সিস্টেমের অংশ। একবার আপনি সেই সিস্টেম বুঝে গেলে আপনি সেটাকে প্রভাবিত করতে পারবেন, পুনর্গঠিত করতে পারবেন এবং সর্বোপরি সেটিকে বুদ্ধিমত্তার সাথে পরাস্ত করতে পারবেন। যেখানে অন্যরা কেবল বিশৃঙ্খলা দেখে, সেখানেও সংযোগ খুঁজে বের করা। কৌশলবিদদের একটি বিশেষ ক্ষমতা আছে, তারা সেই বিন্দুগুলো সংযুক্ত করতে পারে যা অন্যরা দেখতে পায় না। তারা শিল্প, শৃঙ্খলা, এমনকি সময়ের সীমানা অতিক্রম করে সংযোগ খুঁজে পায়। যখন অধিকাংশ মানুষ নিজের লেনে আটকে থাকে, কৌশলবিদেরা দিগন্ত স্ক্যান করে। তারা প্রবণতা এবং শক্তির পারস্পরিক সম্পর্ক খোঁজে। এই নেটওয়ার্ক ভিত্তিক চিন্তাভাবনা বিরল এবং অত্যন্ত শক্তিশালী। ধরুন এলেন মাস্কের উদাহরণ। আপনি তাকে যেমনই ভাবুন, তার কৌশল কিন্তু সিস্টেম থিঙ্কিং এর উপর ভিত্তি করে গড়া। তিনি শক্তি, পরিবহন, এআই এবং মহাকাশ শিল্পের মধ্যে সংযোগ তৈরি করছেন। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি দৃষ্টিভঙ্গি। আপনাকে বিলিয়নিয়ার হতে হবে না, আপনাকে কেবল বড় প্রশ্ন করতে শিখতে হবে। একটি বৃহৎ চিত্রে কীভাবে ফিট করছে, এর দ্বিতীয় বা তৃতীয় স্তরে প্রভাব কি হতে পারে, এই সিদ্ধান্তে আর কে কে প্রভাবিত হচ্ছে, এখানে কি ধরনের প্যাটার্ন গড়ে উঠছে। বৃহৎ চিত্রের চিন্তাবিদরা কেবল যা আছে তা দেখে না, তারা যা হতে পারে তাও দেখে। প্যাটার্ন চিনতে শেখা কৌশলবিদদের মহাশক্তি। আরও গভীরে যায়, বৃহৎ চিত্রের চিন্তা আপনার মস্তিষ্ককে প্যাটার্ন চিনতে শেখায় এবং প্যাটার্ন হলো কৌশলবিদের সবচেয়ে বড় অস্ত্র। কেন? কারণ মানুষের আচরণ, বাজারের আচরণ, এমনকি ব্যক্তিগত বিকাশও প্যাটার্ন অনুসরণ করে। একবার আপনি একটি প্যাটার্ন চিনতে পারলে আপনি ফলাফল পূর্বাভাস দিতে পারবেন, পুনরায় একই ভুল এড়াতে পারবেন এবং লেভারেজ পয়েন্ট খুঁজে বের করতে পারবেন। ধরুন আপনি লক্ষ্য করলেন চাপের মধ্যে পড়লে আপনি তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেন। এটি একটি কৌশলগত অন্তর্দৃষ্টি। এখন আপনি পরিকল্পনা করতে পারেন, গতি কমাতে পারেন এবং সুরক্ষার জন্য প্রোটোকল তৈরি করতে পারেন। অথবা ধরুন আপনার টিম যখনই কোনো প্রোডাক্ট গ্রাহকদের ফিডব্যাক ছাড়া লঞ্চ করে, সেটি ব্যর্থ হয়। এটিও একটি প্যাটার্ন। এখন আপনি আপনার প্রতিক্রিয়ার পরিবর্তন করবেন।
শ্রেষ্ঠ কৌশলবিদরা কেবল পরিশ্রম করে না, তারা স্মার্ট কাজ করে, কারণ তারা প্যাটার্ন থেকে শেখে। প্রতিনিয়ত নিজেকে জিজ্ঞেস করুন, পৃষ্ঠতলের নিচে আসলে কি ঘটছে। আপনি যত বেশি প্যাটার্ন খুঁজবেন, তত সেগুলো স্পষ্ট হবে এবং সেগুলোর ভিত্তিতে আপনার পদক্ষেপ তত বেশি কৌশলগত হয়ে উঠবে। ল্যান্ডস্কেপ, খেলোয়াড়, ক্ষমতা ও অবস্থান মানচিত্র করা, এটি হলো সবচেয়ে রোমাঞ্চকর এবং কৌশলগত অংশ। কৌশলবিদরা ঠিক সামরিক জেনারেল কিংবা বিশ্বমানের আলোচকদের মতো ল্যান্ডস্কেপ মানচিত্র তৈরি করে। তারা কোনো পরিস্থিতিতে চোখ বন্ধ করে প্রবেশ করে না। তারা জিজ্ঞেস করে, এখানে কারা কারা রয়েছে সরাসরি এবং পরোক্ষভাবে, কে দৃশ্যের আড়ালে প্রভাব বিস্তার করছে, কোথায় ক্ষমতা আছে, কে সিদ্ধান্ত নেয়, কে জনমত গঠন করে, কে সম্পদ নিয়ন্ত্রণ করছে, কারা পরোক্ষভাবে লাভ বা ক্ষতির মুখে রয়েছে, কোন জোট গঠিত হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। আপনি একটি ব্যবসায়, মিটিং, আলোচনায় বা নতুন সম্পর্কে প্রবেশ করুন না কেন, এই ধরনের মানচিত্র আপনাকে অসাধারণ স্পষ্টতা দেয়। একবার আপনি ক্ষমতার কাঠামো বুঝতে পারলে আপনি নিজেকে বুদ্ধিমত্তার সাথে অবস্থান করাতে পারবেন। ধরুন আপনি একটি চাকরির জন্য আবেদন করছেন। আপনি শুধু রেজুমে জমা দেবেন না, আপনি খুঁজে দেখবেন কে হায়ারিং টিমে আছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কোম্পানি কোনো মূল্যবোধকে গুরুত্ব দেয়, কেউ কি আপনার পক্ষে সুপারিশ করতে পারে। এটাই বোর্ড খেলা, শুধু খেলা নয়, ব্যক্তিগত সম্পর্কেও এই মানচিত্র কাজে আসে। আপনার সঙ্গীর সিদ্ধান্তে কে প্রভাব রাখে, কী ধরনের আবেগীয় গতিশীলতা এখানে কাজ করছে, কোন অপ্রকাশিত প্রত্যাশাগুলো রয়েছে। বোর্ড দেখতে পারলে আপনি ফাঁদে পা দেওয়া এড়াতে পারবেন এবং এমন সুযোগ খুঁজে পাবেন যা অন্যরা দেখতে পায় না। স্তর ও টাইমলাইন ধরে চিন্তা করুন। বৃহৎ চিত্রের চিন্তাবিদরা শুধু বিস্তৃতভাবে নয়, দীর্ঘমেয়াদেও ভাবে। তারা টাইমলাইন বিবেচনা করে। আমি আজ এটা করলে পরের সপ্তাহে বা পরের বছরে কি প্রভাব পড়বে। তারা স্তর ধরে ভাবে। পৃষ্ঠতলে যা সমস্যা, তার গভীরে কি আবেগীয় বা সিস্টেমগত কারণ আছে। এটি পরবর্তী 3টি ধাপে কি প্রভাব ফেলবে। ধরুন আপনি কেরিয়ার বদলের কথা ভাবছেন। আপনি শুধু জিজ্ঞেস করছেন না, এতে বেশি টাকা হবে কি, বরং বলছেন, এতে আমার জীবনধারা কেমন হবে, আমি কি নতুন দক্ষতা অর্জন করব, 5 বছর পর এটি আমাকে কোথায় নিয়ে যাবে, কি দরজা খুলবে আর কি বন্ধ হয়ে যাবে। এটাই স্তরভিত্তিক চিন্তা, যা সিদ্ধান্তকে কৌশলগত বিনিয়োগে পরিণত করে। একটি দৈনিক চর্চা। প্রতিদিন কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজেকে জুম আউট করুন। জিজ্ঞেস করুন, এই পদক্ষেপের রিপল এফেক্ট কি হতে পারে। সময়ের সাথে সাথে আপনি বহু স্তরীয়ভাবে ভাবতে শিখবেন, একজন দাবার গ্র্যান্ডমাস্টারের মতো। শুধু পরবর্তী চাল নয়, পরবর্তী 5টি চালও ভেবে রাখতে পারবেন। টানেল ভিশন এবং স্বল্পমেয়াদী ফাঁদ এড়ানো। জীবনের সবচেয়ে বড় বিপদগুলোর একটি হলো টানেল ভিশন। একটি সমস্যা বা লক্ষ্য নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়া যে আপনি বৃহৎ চিত্রই ভুলে যান। টানেল ভিশন থেকে আসে টেকসই না ভেবে শুধুমাত্র দ্রুততার দিকে দৌড়ানো। আজকের জন্য জেতা কিন্তু আগামীকাল হারা। একটি সমস্যার সমাধান করতে গিয়ে 3টি নতুন সমস্যা তৈরি করা। কৌশলবিদরা প্রথমে জুম আউট করে, তারপর জুম ইন করে। তারা জিজ্ঞেস করে, এটি কি দীর্ঘমেয়াদী খেলার অংশ, আমি কি বিনিময় করছি, আমি আসলে সঠিক সমস্যাটি সমাধান করছি তো। এটি সতর্কতা নয়, এটি স্থিরতা ও গণনা করে পদক্ষেপ নেওয়া। যখন আপনি বোর্ড দেখেন, তখন আপনি হয়ে ওঠেন সেই বিরল ব্যক্তি যিনি শৃঙ্খলার মধ্যেও আতঙ্কিত হন না, কারণ আপনি ইতিমধ্যেই মানচিত্র বানিয়ে রেখেছেন। শেষ কথা, আরও দূর দেখতে শিখুন, আরও স্মার্ট খেলুন, সবকিছু একত্র করি। বৃহৎ চিত্রের চিন্তাভাবনা
কোনো সিইও বা জেনারেলদের জন্য সংরক্ষিত কোনো দক্ষতা নয়। এটি যে কোনো মানুষের জন্য উন্মুক্ত, যদি সে তার মনকে বিস্তৃত, গভীর ও দীর্ঘমেয়াদে ভাবতে প্রশিক্ষণ দেয়। তাই আপনার টেকওয়ে: বড় প্রশ্ন করুন, সংযোগ, প্যাটার্ন এবং ক্ষমতা, গতিশীলতা খুঁজুন, খেলোয়াড়দের মানচিত্র আঁকুন, অংশগুলো দেখুন এবং পরবর্তী চাল অনুমান করুন। যখন সবাই কেবল পরবর্তী পদক্ষেপ নিয়ে ব্যস্ত, তখন আপনি তৈরি করছেন পরবর্তী 10টি চাল। এটি কোনো ভাগ্য নয়, এটি দৃষ্টি। এটি বোর্ড দেখতে শেখা, যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জে আসার আগেই পরাস্ত করতে শেখায়। অধ্যায় 5: পূর্বানুমান, বাধাকে ছাড়িয়ে যাওয়ার মূল চাবিকাঠি। প্রত্যেক খেলা, আলোচনায় অথবা চ্যালেঞ্জে একটি বিশেষ মুহূর্ত আসে, যখন সেই ব্যক্তি যে আগেভাগে দেখতে পায় নিঃশব্দে নেতৃত্ব নিজের হাতে নিয়ে নেয়। না কোনো নাটকীয়তা, না কোনো হঠাৎ ঝাঁপ, শুধু শান্ত, সংযত ও হিসাবী অবস্থান। কারণ সে ইতিমধ্যেই জানে কি আসছে, সব কিছু সে আগেই ভেবে রেখেছে। যখন অন্যরা প্রতিক্রিয়া জানায়, তখন সে বাস্তবায়ন করছে। এটাই পূর্বানুমানের শক্তি। কৌশলগত চিন্তাবিদরা ঢেউয়ের আঘাতের জন্য অপেক্ষা করে না। তারা জোয়ার লক্ষ্য করে এবং ঝড় আসার আগেই নিজেদের অবস্থান ঠিক করে নেয়। তারা কেবল যা সম্ভাব্য তাই নয়, যা সম্ভব সেটার জন্য প্রস্তুতি নেয়। এই অধ্যায় ঠিক সেটাই শেখাবে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে 2, 3, এমনকি 10 ধাপ আগেই ভাবতে শুরু করার জন্য। ভয় বা উদ্বেগ নিয়ে নয়, বরং স্বচ্ছতা ও আত্মবিশ্বাস নিয়ে। চলুন এটাকে বিশদভাবে দেখি। কয়েক ধাপ আগেই ভাবার শিল্প। আবার দাবার বোর্ডের কথায় ফিরে যাই। কি পার্থক্য গড়ে তোলে একজন শৌখিন ও একজন গ্র্যান্ডমাস্টারের মধ্যে? এটা কোনো মুখস্থ বিদ্যা নয়, এটি হলো পূর্বানুমান। মাস্টার জানে প্রতিটি চাল ভবিষ্যতের রূপ পরিবর্তন করে। তাই সে শুধুমাত্র জিজ্ঞেস করে না, আমি এখন কি করতে চাই, বরং সে ভাবে, এটি কি উদ্দীপিত করবে? প্রতিপক্ষ কিভাবে প্রতিক্রিয়া জানাবে? এটি 5 চাল পরে কোথায় নিয়ে যাবে? জীবনের প্রেক্ষাপটে এটি হতে পারে একটি সাইড হ্যাসেল শুরু করা, যা ভবিষ্যতে আপনাকে স্বাধীনতা এনে দেবে। কোনো সুযোগে না বলা, কারণ এটি আপনাকে ভুল ধরনের হ্যাঁতে নিয়ে যাবে। এখনই একটি সম্পর্কে বিনিয়োগ করা, কারণ এই বিশ্বাস একদিন বিশাল ফল দেবে। এটি কোনো জাদু নয়, এটি দূরদৃষ্টি, আর দূরদৃষ্টি একটি দক্ষতা। আপনি এটি গড়ে তুলতে পারেন মুহূর্ত থেকে বেরিয়ে এসে নিজেকে জিজ্ঞেস করে, আমি যদি এই পথে যাই, এরপর কি হতে পারে? এভাবে বারবার শিকল ধরে এগিয়ে যান। এটি যত বেশি করবেন, তত এটি স্বাভাবিক হয়ে যাবে। আপনি দেখতে পাবেন ভবিষ্যতের ফলাফলগুলো ছায়ার মতো আগে থেকে স্পষ্ট হতে শুরু করেছে। সাদাসিধে একরৈখিক নয়, একাধিক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন। জীবন একরৈখিক নয়, এটি বাঁক নেয়, মোড় নেয়, চমক দেয়। এই কারণে শ্রেষ্ঠ কৌশলবিদেরা কেবল একটি মাত্র ফলাফলের উপর বাজি ধরে না। তারা সিনারিও প্ল্যান করে, একাধিক সম্ভাবনার জন্য প্রস্তুতি নেয়। এটি প্যারানয়েড হওয়া নয়, এটি সঠিকভাবে অবস্থান নেওয়া। কিভাবে ভাববেন একাধিক দৃশ্যপট নিয়ে? সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট। সবচেয়ে সম্ভবত কি ঘটবে, এটি আপনার বেসলাইন পরিকল্পনা। সবচেয়ে উত্তম দৃশ্যপট। যদি প্রত্যাশার চেয়ে ভালো হয়, আপনার পদক্ষেপ কি? কিভাবে দ্বিগুণ বিনিয়োগ করবেন বা সেই ঢেউয়ে চড়বেন? সবচেয়ে খারাপ দৃশ্যপট। যদি সবকিছু ভেঙে পড়ে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? আপনার এক্সিট স্ট্র্যাটেজি বা ক্ষতি নিয়ন্ত্রণ কি? অপ্রত্যাশিত কার্ড। যদি হঠাৎ নতুন প্রতিযোগী আসে, হঠাৎ সুযোগ আসে বা ব্যক্তিগত জীবন বদলে যায়, কিভাবে আপনি নমনীয় থাকবেন? এই পদ্ধতি ব্যবহার করে বিশ্বের শীর্ষ উদ্যোক্তারা, সামরিক নেতৃত্ব, এমনকি মহাকাশচারীরাও। এটি প্রতিদিনের জীবনেও সমান কার্যকর।
ক্যারিয়ার পরিবর্তনের জন্য ভাবছেন? সেরা ও খারাপ ফলাফল উভয় মানচিত্রে আনুন। একটি প্রোডাক্ট লঞ্চ করছেন? দেরি, চাহিদা ও বিপর্যয় পুনরুদ্ধার বিবেচনা করুন। একটি সম্পর্ক শুরু করছেন? আগে থেকে ভ্যালু, লক্ষ্য ও ফ্রিকশন পয়েন্ট চিন্তা করুন। লক্ষ্য ভবিষ্যৎ বাণী করা নয়, বরং যে কোনো ভবিষ্যৎ এলে প্রস্তুত থাকা। কন্টিজেন্সি থিঙ্কিং, আপনার লুকানো বর্ম। সিনারিও প্ল্যানিংয়ের ঘনিষ্ঠ আত্মীয় হল কন্টিজেন্সি থিঙ্কিং। এটি আপনার ব্যাকআপ প্ল্যান মানসিকতা। এর অর্থ হল, যদি প্ল্যান এ ব্যর্থ হয়, আমার কাছে প্ল্যান বি, সি, ডি রয়েছে। এটি শক্তিশালী কেন? কারণ এটি দূর করে, এটি আত্মবিশ্বাস তৈরি করে, এটি আপনাকে শান্ত ও মনোযোগী রেখে এগিয়ে যেতে সাহায্য করে, এমনকি জিনিসপত্র পরিকল্পনা মতো না চললেও। কন্টিজেন্সি থিঙ্কিং হলো মানসিক প্যারাশুটের মতো। আপনি আশা করেন কখনো এটি প্রয়োজন হবে না, কিন্তু জানেন এটি কি। এটি আপনাকে সাহসী করে তোলে। নিজেকে জিজ্ঞেস করুন, যদি এটি কাজ না করে আমার পরবর্তী পদক্ষেপ কি? কিভাবে আমি গতি না হারিয়ে পথ বদলাতে পারি? কি ক্ষুদ্র সামঞ্জস্য ব্যর্থতাকে সিঁড়ি বানাতে পারে? এই মানসিকতা আপনাকে সহনশীল ও স্থিতিস্থাপক করে তোলে, কারণ তখন আর প্রতিবন্ধকতা ব্যর্থতা নয়, বরং বিকল্প পথ। আপনি অনিশ্চয়তাকে ভয় না পেয়ে স্বাগত জানান। আপনি আর ধরাছোঁয়ার বাইরে থাকেন না, আপনি প্রস্তুত থাকেন। মানুষকে পড়া, আচরণ পূর্বাভাস দেওয়া, এমন সিস্টেম ও পরিস্থিতি থেকে বেরিয়ে মানুষে আসা যাক। কারণ যখন আপনি মানব আচরণ অনুমান করতে শিখবেন, তখন আপনি হয়ে উঠবেন অপরাজেয় কৌশলবিদ। প্রত্যেক সিদ্ধান্ত, আলোচনা, সহযোগিতার কেন্দ্রবিন্দুতে থাকে মানুষ, এবং মানুষ তাদের বৈচিত্র্যের মাঝেও একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে, যদি আপনি সেটা খুঁজে পেতে জানেন। কিভাবে একজন কৌশলবিদের মতো মানুষকে পড়বেন? প্রেরণা খুঁজুন। ওই ব্যক্তি আসলে কি চায়? সম্মান, নিরাপত্তা, ক্ষমতা, স্বাধীনতা, স্বীকৃতি। প্যাটার্ন লক্ষ্য করুন। চাপের মধ্যে তারা কেমন আচরণ করে? দ্বন্দ্বের সময় কেমন? এর আগে একই পরিস্থিতিতে কি করেছে? লাইনের মধ্যবর্তী শুনুন। কি বলা হচ্ছে না? কোন আবেগ বা ভয় তাদের সুর, নীরবতা বা উদ্দীপনা চালাচ্ছে? প্রতিক্রিয়া অনুমান করুন। আপনি তাদের চ্যালেঞ্জ করলে তারা প্রতিরক্ষামূলক হয়ে যাবে। প্রশংসা করলে তারা আরও উদ্বুদ্ধ হবে। পরিবর্তনের প্রস্তাব দিলে তারা প্রতিরোধ করবে, না মানিয়ে নেবে। আপনি যখন মানুষকে এভাবে পড়তে শিখবেন, তখন আপনার কৌশলগত বিকল্প বহু গুণ বেড়ে যাবে। আপনি আরও দক্ষ নেতৃত্ব দিতে পারবেন, সুনির্দিষ্টভাবে আলোচনায় নামতে পারবেন, দ্বন্দ্ব দানা বাঁধার আগেই মিটিয়ে ফেলতে পারবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ নিয়ন্ত্রিত হতে চায় না, তারা চায় দেখতে ও বোঝাও। আপনি যত বেশি তাদের বুঝবেন, তত বেশি তাদের আচরণ অনুমান করতে পারবেন এবং তাদের সাথে কাজ করবেন, তাদের বিরুদ্ধে নয়। পূর্বানুমানকে অভ্যাসে পরিণত করা। এখন কথা হলো, কিভাবে অ্যান্টিসিপেশন আপনার স্বভাব বানাবেন। এখানে 5টি শক্তিশালী অভ্যাস। 1. সিদ্ধান্ত নেওয়ার আগে থামুন। প্রতিটি বড় সিদ্ধান্তের আগে জিজ্ঞেস করুন, এই পদক্ষেপের পরবর্তী 3টি সম্ভাব্য পরিণতি কী? 2. মানসিক সিমুলেশন খেলুন। ভালো, খারাপ ও অদ্ভুত সব পরিস্থিতি কল্পনা করুন। আমি কিভাবে প্রতিক্রিয়া জানাবো? এটি আপনার মানসিক দক্ষতা বাড়ায়। 3. 10-10-10 নিয়ম ব্যবহার করুন। এই সিদ্ধান্তের প্রভাব কি হবে? 10 মিনিটে, 10 মাসে, 10 বছরে। এটি আপনার সময়ের দৃষ্টিসীমা প্রসারিত করে। 4. হয় যদি, ডায়েরি রাখুন। নিয়মিত লেখুন, যদি এক্স হয়, আমি কি করব? এটি কন্টিজেন্সি প্রশিক্ষণ। 5. সিদ্ধান্ত বিশ্লেষণ করুন।
প্রধান মুহূর্তের পর ফিরে তাকান। আমি কি আশা করেছিলাম? আসলে কি হলো? আমি কি মিস করেছি? এটি অভিজ্ঞতাকে প্রজ্ঞায় রূপান্তর করে। প্রতিবার আপনি দক্ষতার সাথে পূর্বানুমান করবেন, এমনকি ছোট বিষয়েও আপনার ধার তীক্ষ্ণ হবে। এই মানসিক রিফ্লেক্স একদিন বড় দামের খেলায় আপনাকে বাঁচাবে। শেষ কথা, প্রতিক্রিয়া থেকে পূর্বাভাসে। পূর্বানুমান কোনো অজানাকে ভয়ে বাঁচা নয়, এটি সেই অজানার মাস্টার হয়ে ওঠা। এটি হলো প্রতিক্রিয়া থেকে পূর্বাভাসে যাত্রা, বেঁচে থাকার মনোভাব থেকে কৌশল প্রয়োগের উত্তরণ, অনিশ্চয়তা থেকে স্বচ্ছতার রূপান্তর। এবং সবচেয়ে সুন্দর দিকটি হলো আপনাকে পুরো ভবিষ্যতে দেখতে হবে না, শুধু সাধারণ মানুষের চেয়ে আরও একটু দূর দেখতে শিখুন। কারণ যখন আপনি কয়েক ধাপ আগেই ভাববেন, একাধিক ফলাফলের জন্য প্রস্তুতি নেবেন, মানুষকে স্পষ্টভাবে পড়তে শিখবেন, তখন আপনি আর এই খেলায় গুটি হয়ে থাকবেন না, বরং আপনি নিজেই গুটিগুলো চালাবেন। এটি পূর্বানুমানের শক্তি, এবং এখন এটি আপনার। অধ্যায় 6, সময় কৌশল। কখন অগ্রসর হতে হবে আর কখন অপেক্ষা করতে হবে। অভিজ্ঞ কৌশলবিদদের মধ্যে একটি প্রচলিত কথা রয়েছে, ঠিক কাজ ভুল সময়ে করলে সেটিও ভুল কাজ হয়ে যায়। ক্ষমতা, অন্তর্দৃষ্টি, এমনকি সাহসী ভবিষ্যৎ দৃষ্টি, এগুলোর কোনো গুরুত্বই থাকে না যদি আপনার সময় জ্ঞান ভুল হয়। আপনি যদি খুব তাড়াতাড়ি এগিয়ে যান তবে শক্তি অপচয় হয়, আর যদি খুব দেরি করেন তবে সুযোগ হারিয়ে যায়। কিন্তু যখন আপনি নিখুঁত সময়ে পদক্ষেপ নেন, তখন হঠাৎ করে বিশ্ব আপনার জন্য উন্মুক্ত হয়ে যায়। এই অধ্যায়ে আমরা তাই অনুভব করব। শুধু কি করতে হবে তা নয়, কখন করতে হবে তা জানা, সেটি প্রকৃত কৌশল। এটি প্রতিটি বড় সাফল্য, প্রত্যেক নির্ধারক বিজয় এবং সেই সকল চমৎকার সিদ্ধান্তের নীরব চালিকা শক্তি, যা পরবর্তীতে একেবারে স্বতঃসিদ্ধ বলে মনে হয়। চলুন গভীরে প্রবেশ করি। ধৈর্যই হল চূড়ান্ত কৌশলগত অস্ত্র। প্রথমে কঠিন সত্যের মুখোমুখি হই। বেশিরভাগ মানুষ পরাজিত হয় আইডিয়া, উচ্চাকাঙ্ক্ষা বা প্রতিভার অভাবে নয়, বরং তারা অতিশয় তাড়াহুড়া করে। তারা স্বল্পমেয়াদী জয়ের পেছনে ছোটে, তাড়াহুড়ার তাগিদে কাজ করে ফেলে। যেখানে থামা উচিত সেখানে ঠেলতে থাকে। কেন? কারণ ধৈর্যকে দুর্বল মনে হয়। মনে হয় কিছু করা হচ্ছে না, কিন্তু বাস্তবে ধৈর্য ছদ্মবেশী শক্তি। প্রকৃত কৌশলগত ধৈর্য নিষ্ক্রিয় নয়, বরং সচেতন অপেক্ষা। অন্যরা যখন আতঙ্কিত হয় আপনি তখন প্রস্তুতি নেন, অন্যরা যখন তাড়াহুড়ো করে আপনি তখন পর্যবেক্ষণ করেন। প্রকৃতির কথা ভাবুন। ঈগল কখনো এলোমেলোভাবে ডানা ঝাপটে বেড়ায় না, সে উঁচুতে উড়ে, চুপচাপ দেখে এবং সঠিক মুহূর্তে নিচে ঝাঁপিয়ে পড়ে। তীরন্দাজ তীর ছুঁড়ে দেয় না তাড়াহুড়া করে, প্রথমে টেনে নিশানা করে, নিঃশ্বাস নেয়, তারপর ছেড়ে দেয়। একজন অভিজ্ঞ সমঝোতাকারী প্রথমে কথা বলে না, সে শোনে, বিশ্লেষণ করে, তারপর নিখুঁতভাবে প্রতিক্রিয়া জানায়। এই ধরনের অপেক্ষা নিষ্ক্রিয় নয়, এটি যথাযথ। এটি হলো গতি ও অগ্রগতির মধ্যে পার্থক্য বোঝা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্য দ্রুত কাজ করা নয়, সঠিক সময়ে কাজ করা। উচ্চ লেভারেজ মুহূর্ত শনাক্ত করা। তাহলে কিভাবে বুঝবেন কখন সঠিক সময়ে পদক্ষেপ নেবেন? এখানে আসে লেভারেজ পয়েন্টের ধারণা। যখন সামান্য কাজই বিশাল ফলাফল আনে, উচ্চ লেভারেজ মুহূর্তই কৌশলের মধুর স্থান। একটি কথোপকথন পুরো চুক্তির মোড় ঘুরিয়ে দেয়। একটি ছোট পরিবর্তন ব্যর্থ প্রকল্পকে সাফল্যে পরিণত করে। একদম সঠিক সময়ে পাঠানো একটি বার্তা বিশাল প্রভাব ফেলে। কিন্তু এই মুহূর্তগুলো সহজে চোখে পড়ে না যদি আপনি লক্ষ্য না করেন। কিভাবে এটি চিহ্নিত করবেন? চাপের সর্বোচ্চ বিন্দুতে নজর রাখুন।
অনেক সময় সেরা সময় হলো যখন টান টান চাপ বিরাজ করছে, যখন আপনার পদক্ষেপ স্পষ্টতা, সমাধান বা মুক্তি নিয়ে আসতে পারে। আলোচনায় এটি ঘটে যখন দীর্ঘ নীরবতা তৈরি হয় এবং অন্য পক্ষ আপনার দিকে ঝুঁকে থাকে। মার্কেট বা প্রেক্ষাপট টাইম করুন, মনের মেজাজ নয়। ব্যবসা, সম্পর্ক বা কেরিয়ার, আপনার পদক্ষেপের সময় নির্ধারণ করুন বাইরের প্রস্তুতির সাথে, নিজের ভেতরের অস্থিরতার সাথে নয়। অভিজ্ঞতা বলে, অনুভূতি মিথ্যা বলে, প্যাটার্ন বলে না। শব্দের নিচে সংকেত শুনুন। ব্যবহার, সময়, প্রস্তুতি বা ক্ষমতার পরিবর্তন খুঁজুন। অনেক সময় সুযোগ দরজার কড়া নাড়ে, কেবল মৃদু ফিসফিস করে। বিশ্বের প্রস্তুতির জানালা ধরুন। সময় আপনার প্রস্তুতির উপর নয়, বিশ্বের প্রস্তুতির উপরও নির্ভর করে। খুব তাড়াতাড়ি লঞ্চ করবেন না, উত্তেজনা তৈরি করুন। খুব দেরিও করবেন না, গতি ধরে রাখুন। সার্ফিংয়ের মতো ভাবুন, আপনি ঢেউ নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু পড়তে শিখলে ঠিক জানেন কখন প্যাডেল করতে হবে, কখন উঠে দাঁড়াতে হবে, আর কখন সেই ঢেউ ধরতে হবে। হঠাৎ প্রতিক্রিয়ার ফাঁদ থেকে সাবধান। এখন আসুন সঠিক সময়ে সবচেয়ে বড় শত্রু নিয়ে কথা বলি, আকস্মিকতা। আমরা সবাই সেখানে গিয়েছি। একটি তীব্র অনুপ্রেরণার ঢেউ আসে, মনে হয় এখনই করতে হবে। মুহূর্তের মধ্যে আপনি পাঠিয়ে দেন মেসেজ, ফোন করে ফেলেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কখনো তা কাজ করে, কিন্তু বেশিরভাগ সময় করে না, কারণ আকস্মিক সিদ্ধান্ত প্রতিক্রিয়াশীল। এগুলো তৎক্ষণাৎ জরুরি মনে হয়, কিন্তু প্রায়ই প্রসঙ্গের অভাব থাকে, আর কৌশলে প্রসঙ্গই সব। কিভাবে তা এড়াবেন? ডিলের রুল আনুন। কোনো বড় সিদ্ধান্তে অন্তত 24 ঘন্টা বিরতি দিন। এই এক অভ্যাসই বহু অনুতাপ থেকে বাঁচাতে পারে। 5 বছরের প্রশ্ন করুন, 5 বছরে এটি কি গুরুত্বপূর্ণ থাকবে? এই প্রশ্ন ক্ষণিকের আবেগকে দীর্ঘমেয়াদী ভাবনায় রূপান্তর করে। ট্রিগার চিহ্নিত করুন। কী কারণে আপনার সময় জ্ঞান নষ্ট হয়? ভয়, অহং, একঘেয়েমি, তাড়াহুড়া। একেবারে চিহ্নিত হলে সেই চক্র থামানো সহজ। নিরপেক্ষ কণ্ঠস্বর নিন। একজন বিশ্বস্ত বন্ধু বা মেন্টর আপনাকে আয়নার মতো সত্য দেখাতে পারে। তারা আবেগে জড়িত না থাকায় আপনার অদৃশ্য সময় জ্ঞান ফাঁক ধরতে পারে। প্রতিক্রিয়া থেকে প্রতিসাড়াতে যান। প্রতিক্রিয়া হয় তৎক্ষণাৎ, প্রতিসাড়া হয় উদ্দেশ্যমূলক। সবসময় দ্বিতীয়টির দিকে এগোবেন। স্মরণ রাখুন, কৌশল হলো আপনার পক্ষে সম্ভাবনা সাজানো। এটি কোনো অ্যাড্রিনালিন ভিত্তিক জুয়া নয়। অতিরিক্ত বিশ্লেষণের জালে না পড়া। এখন উল্টো চরমে যাই। কেউ কেউ অতিরিক্ত ভাবতে ভাবতে এত সময় নেয় যে কোনো পদক্ষেপ নেন না। তারা প্রতিটি কোণ বিশ্লেষণ করেন, প্রতিটি সম্ভাব্য ব্যর্থতা কল্পনা করেন। তারা ট্রেন মিস করে দেরিতে নয়, বরং কারণ তারা কখনো ওঠেননি। এটি হলো অ্যানালাইসিস প্যারালাইসিস। কিভাবে তা কাটিয়ে উঠবেন? সিদ্ধান্তের জন্য সময়সীমা স্থির করুন। বাস্তবসম্মত কিন্তু কঠোর সময়সীমা দিন। স্বচ্ছতা ঘড়ি পছন্দ করে। যথেষ্ট তথ্য সংজ্ঞায়িত করুন। কৌশলগত চিন্তাবিদ জানে কখন পর্যাপ্ত তথ্য সংগ্রহ হয়েছে। সব তথ্য লাগবে না, সঠিক তথ্যই যথেষ্ট। 70% নিয়ম ব্যবহার করুন। আপনি যদি 70% আত্মবিশ্বাসী হন, এগিয়ে যান। 100% নিশ্চয়তার জন্য বসে থাকলে শোনার সুযোগ হাতছাড়া হবে। এমনকি জেফ বেজোসও এই মডেল ব্যবহার করেন। প্রতিক্রিয়া আস্থা রাখুন, শুধু ফলাফলে নয়। সবসময় ফল নিশ্চিত করতে পারবেন না, কিন্তু যদি আপনার চিন্তাধারা পরিষ্কার হয়, সময় প্রায় ঠিকই হয়। মনে রাখুন, পরিপূর্ণতা অগ্রগতির শত্রু। অনেক উচ্চাভিলাষী মানুষ নিখুঁত পরিকল্পনার জন্য অপেক্ষা করে থাকেন, কিন্তু নিখুঁত বলতে কিছু নেই। গতি দক্ষতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গাড়ি চলতে শুরু করলে পথ পরিবর্তন করা যায়, কিন্তু পার্ক করা গাড়ি কখনো চালানো যায় না।
ধীরতা ও তীক্ষ্ণতার ভারসাম্য কৌশলগত মধুর স্থান। সবশেষে প্রশ্ন, সব কিছু কীভাবে ব্যালেন্স করবেন? সত্য হলো, কৌশল হলো ধৈর্য ও তীক্ষ্ণতার মধ্যে এক নৃত্য। আপনাকে পর্যাপ্ত সময় নিতে হবে যেন পুরো চিত্র দেখতে পারেন, তবে যথেষ্ট দ্রুত হতে হবে যেন সুযোগ ধরতে পারেন। এটি সেই শিল্প যেখানে আপনি ধৈর্যের সাথে প্রস্তুত থাকেন, তাই আপনার মুহূর্ত এলে আপনি আর দ্বিধা করেন না। আপনি এগিয়ে যান আত্মবিশ্বাস, শক্তি ও স্বচ্ছতা নিয়ে। এর বাস্তব উদাহরণ কি? সেই উদ্যোক্তা যে তাড়াহুড়া করে লঞ্চ করে না, তবে তার মার্কেট উইন্ডো মিস করে না। সেই চাকরি প্রার্থী যে শুধুমাত্র যে কোনো চাকরি নেন না, বরং সামঞ্জস্যের জন্য অপেক্ষা করেন। সেই সৃষ্টিশীল মানুষ যে প্রকাশের আগে তার কাজকে যথেষ্ট ভালো করে, তবে কখনো তা অযথা ঘষে মেজে শেষ করে না। এটাই কৌশলগত সময়ের মধুর স্থান। এটি একবার আয়ত্ত করলে আপনি আর জীবনের পেছনে ছুটবেন না, বরং জীবনকেই পাবেন তার সর্বাধিক শক্তিশালী মুহূর্তে। শেষ কথা, সময় আপনার শত্রু নয়, এটি আপনার অস্ত্র। সময় কেবল কৌশলের একটি উপাদান নয়, এটি কৌশলের হৃদস্পন্দন। খুব তাড়াতাড়ি এগুলে আপনি ব্যর্থ হবেন, খুব দেরি করলে সুযোগ মিস করবেন, কিন্তু একদম সঠিক সময়ে এগুলে বিশ্ব আপনার দিকে হেলে পড়বে। এখন আপনার নতুন মানসিকতা হলো, আমাকে তাড়াহুড়া করতে হবে না, আমাকে বসে থাকলেও চলবে না, আমাকে মুহূর্তটি পড়তে হবে এবং নিখুঁতভাবে পদক্ষেপ নিতে হবে। ব্যবসায়িক চুক্তি হোক, জীবনের বড় পরিবর্তন হোক, বা দৈনন্দিন একটি ক্ষুদ্র সিদ্ধান্ত, আপনি যত বেশি সময়ের উপর আস্থা রাখবেন, আপনার উপস্থিতি ততই শক্তিশালী হবে। শেষ পর্যন্ত বড় কৌশলবিদেরা খেলাকে কখনো জোর করে চালায় না। তারা প্রথমে ছন্দ অনুভব করে, তারপর সঠিক মুহূর্তে চাল দেন। অধ্যায় 7, লেভারেজ। কম পরিশ্রমে কীভাবে বড় জয় নিশ্চিত করবেন। প্রতিটি ব্যতিক্রমী সাফল্যের নেপথ্যে একটি গোপন রহস্য রয়েছে। তা সবসময় কঠোর পরিশ্রম নয়। এটি 18 ঘন্টা কাজ করা, ক্লান্তির মধ্যে দিয়ে গিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, বা সমস্ত বোঝা একাই কাঁধে বহন করা। এটি হলো লেভারেজ। লেভারেজ অর্থ ছোট একটি বিনিয়োগ থেকে বড় একটি ফলাফল তৈরি করা। ভাবুন এভাবে, একজন মানুষ একা একটি গাড়ি তুলতে পারবে না, কিন্তু তাকে যদি একটি হাইড্রোলিক জ্যাক দেওয়া হয় যা তার শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়, তখন যা একসময় অসম্ভব মনে হতো তাই হয়ে যায় একেবারে সহজ। এটি হলো লেভারেজ, আর এটি আপনার হাতের নাগালেই রয়েছে। আপনাকে কোনো অতিমানব হতে হবে না, শুধু কৌশলবিদদের মতো ভাবতে হবে। এই মুহূর্তে আমরা খুঁজে বের করব কিভাবে আপনার অদৃশ্য লেভারেজ পয়েন্টগুলো শনাক্ত করবেন, কিভাবে কেবল কঠোর নয় বরং বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন, কিভাবে মানুষ, সরঞ্জাম এবং সিস্টেম ব্যবহার করে আপনার শক্তিকে বহুগুণ বাড়িয়ে তুলবেন। তৈরি তো? আরও বেশি ঠেলতে নয়, এখন থেকে আরও কৌশলে টানতে শিখুন। লেভারেজ আসলে কি? লেভারেজ এমন একটি শব্দ যা মানুষ প্রায় ব্যবহার করে, কিন্তু প্রকৃত কৌশলগত অর্থে সঠিকভাবে সংজ্ঞায়িত করে না। কৌশলগত চিন্তা লেভারেজের অর্থ ন্যূনতম শ্রম, সম্পদ বা সময় ব্যবহার করে সর্বাধিক প্রভাব সৃষ্টি করা। এটি হলো একটি ফোর্স মাল্টিপ্লায়ার তৈরি করা, যা একটি পদক্ষেপ থেকে বহুগুণ ফলাফল আনে। কিছু বাস্তব উদাহরণ: একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট যা হাজারো গ্রাহক নিয়ে আসে, একটি অটোমেশন যা প্রতি সপ্তাহে আপনাকে 5 ঘন্টা বাঁচায়, এমন একটি সংযোগ যা নতুন পার্টনারশিপ বা সুযোগের দরজা খুলে দেয়, একটি সিদ্ধান্ত যা একসাথে 10টি দৈনন্দিন সমস্যার সমাধান করে দেয়। সেরা কৌশলবিদেরা শুধু জিজ্ঞাসা করে না, আমার কি করতে হবে, তারা জিজ্ঞেস করে, আমি কিভাবে এটি আরও সহজ, স্মার্ট ও কার্যকর করতে পারি। এই মানসিকতা সবকিছু বদলে দেয়। ধাপ 1, আপনার লেভারেজ পয়েন্ট চিহ্নিত করা। প্রথম পদক্ষেপ সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী। দেখুন আপনার লেভারেজ কোথায় লুকিয়ে আছে। আপনার লক্ষ্যগুলো দেখুন, তারপর নিজেকে জিজ্ঞেস করুন, কোথায় আমি 80% পরিশ্রম করছি কিন্তু পাচ্ছি মাত্র 20% ফলাফল।
আবার কোথাও আমি মাত্র 20% কাজ করছি, কিন্তু সেখান থেকে আসছে 80% ফলাফল। এটি হলো বিখ্যাত 20-80 নিয়ম বা প্যারেটোর নীতি। এটি আমাদের বলে আমাদের বেশিরভাগ ফলাফল আসে আমাদের অল্প কয়েকটি কাজ থেকে। কৌশল হলো যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার উপর দ্বিগুণ মনোযোগ দিন। আপনার জীবনের 4টি সাধারণ লেভারেজ পয়েন্ট খুঁজে বের করুন। সময়ের লেভারেজ, কোন কাজগুলো আপনি অটোমেট করতে, ডেলিগেট করতে বা একেবারে বাদ দিতে পারেন। দক্ষতার লেভারেজ, কোন বিশেষ দক্ষতা আপনাকে সবচেয়ে বড় রিটার্ন দেয়, আপনি কি সেটি সর্বাধিক ব্যবহার করছেন। নেটওয়ার্ক লেভারেজ, আপনি কাকে চেনেন যারা ইতিমধ্যে উত্তর, অ্যাক্সেস বা প্রভাব রাখে। প্ল্যাটফর্ম লেভারেজ, আপনি কি এমন কিছু তৈরি করছেন যা আপনি ঘুমিয়ে উপার্জন করতে পারেন। লক্ষ্য হলো আরও কাজ করা নয়, বরং কম কাজ করা, কিন্তু অনেক ভালোভাবে। ধাপ 2, কঠোর নয়, বুদ্ধিমত্তার সাথে কাজ করা। একটি মিথ রয়েছে যে সাফল্য আসে শুধুমাত্র কঠোর পরিশ্রম থেকে। হ্যাঁ, প্রচেষ্টা গুরুত্বপূর্ণ, কিন্তু স্মার্ট প্রচেষ্টাই প্রকৃত বিজয়ীদের আলাদা করে। কিভাবে স্মার্টলি কাজ করবেন। একসাথে ব্যাচ করুন ও ব্লক করুন। একই ধরনের কাজ একসাথে গ্রুপ করুন এবং ফোকাসড আইটেম ব্লকে সম্পন্ন করুন। এটি মস্তিষ্কের দোলাচল কমে এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। পুনরাবৃত্তিকে সিস্টেমে পরিণত করুন। যা 2বারের বেশি করেন তার জন্য একটি প্রক্রিয়া তৈরি করুন। টেমপ্লেট, চেকলিস্ট, এসওপি শুধু ব্যবসার জন্য নয়, যে কেউ সময়কে মূল্য দেয় তার জন্য এগুলো জরুরি। রুল অফ 3 ব্যবহার করুন। প্রতিদিন 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন। সব কিছুই যদি প্রায়োরিটি হয় তবে আসলে কিছুই নয়। ফোকাসই লেভারেজ। আরও ভালো প্রশ্ন করুন, আমি কিভাবে এটি শেষ করব। এর পরিবর্তে জিজ্ঞাসা করুন, কিভাবে এটি আমার ছাড়াই শেষ হতে পারে, কিভাবে এটি দ্রুত হবে, কি হলে এটি একেবারেই অপ্রয়োজনীয় হয়ে যাবে। এই ধরনের কৌশলগত প্রশ্নই বুদ্ধিমানের পথ তৈরি করে। ধাপ 3, সম্পর্কের লেভারেজ। এটি সবচেয়ে শক্তিশালী কিন্তু সবচেয়ে কম ব্যবহৃত লেভারেজ। অন্য মানুষ। আইজ্যাক নিউটন বলেছিলেন, আমি যদি আরও দূর দেখতে পেয়ে থাকি তা দাঁড়িয়ে আছি দৈত্যদের কাঁধের উপর। আপনাকে সব কিছু জানতে হবে না, শুধু সেই মানুষটিকে জানতে হবে যে জানে। কিভাবে সম্পর্কের লেভারেজ তৈরি করবেন। প্রথমে দাতা হন। অন্যের সমস্যার সমাধান করুন, মূল্য দিন, তারপর চাওয়া। এতে তৈরি হয় আস্থা, আর আস্থাই লেভারেজ। আপনার নেটওয়ার্ক মানচিত্র করুন। আপনি কাকে চেনেন, তারা কিসে পারদর্শী, কোথায় ফাঁক আছে যা আপনি পূরণ করতে পারেন বা তারা আপনার জন্য করবে। একটি ব্যক্তিগত কৌশলগত সম্পর্ক মানচিত্র করুন। দেখে অবাক হবেন ইতিমধ্যেই কতটা সংযুক্ত আপনি। প্রতিযোগিতা নয়, সহযোগিতা করুন। যে মানুষের শক্তি আপনার থেকে ভিন্ন তার সাথে কাজ করুন। মিলিত প্রজেক্টে অংশ নিন। যখন সঠিক সমন্বয় হয় তখন 1+1=5 হতে পারে। মেন্টর ও মিত্রদের লেভারেজ করুন। সঠিক মেন্টরের সাথে 30 মিনিটের কথোপকথন আপনার 3 বছরের ট্রায়াল অ্যান্ড এরর বাঁচাতে পারে। প্রশ্ন করতে, শিখতে, গভীরে শুনতে ভয় পাবেন না। মানুষ কেবল যোগাযোগ নয়, তারা গতি সৃষ্টি করে। ধাপ 4, প্রযুক্তি ও সরঞ্জামের লেভারেজ। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে লেভারেজ ট্যাপে পাওয়া যায়, তবু বহু মানুষ তাদের স্মার্টফোন কেবল স্ক্রল করতে ব্যবহার করেন, এগিয়ে যেতে নয়। কিভাবে সরঞ্জামকে সময়ের সমন্বয়ক নয়, সময়ের অবচয়ক বানাবেন। পুনরাবৃত্তি কাজ অটোমেট করুন। শিডিউল, ওয়ার্কফ্লো, রাইটিং, সামারি, রিসার্চ। প্রতিটি মিনিট যা আপনি অটোমেট করেন সেটি আবার আপনার। এআইকে বুস্টার বানান, রিপ্লেসমেন্ট নয়। স্মার্ট কৌশলবিদরা প্রযুক্তিকে ভয় পায় না,
তারা দ্রুত ভাবতে, গভীরে জানতে এবং দক্ষতার সাথে সম্পাদনায় এআই ব্যবহার করেন। সিস্টেম তৈরি করুন, ড্যাশবোর্ড, স্প্রেডশিট, টেমপ্লেট বা ডাটাবেস তৈরি করুন যা আপনার কাজকে সংগঠিত করবে, আপনার মস্তিষ্ককে উচ্চ স্তরের ভাবনার জন্য ফ্রি রাখবে। কঠিন সরঞ্জামে বিনিয়োগ করুন। একবার কিনুন, বহু বছর ব্যবহার করুন। এককালীন বিনিয়োগ প্রায়শই দীর্ঘমেয়াদে লেভারেজ দেয়। স্মরণ রাখুন, প্রতিটি টুল হয় একটি লিভার, নয়তো একটি বিভ্রান্তি। সতর্কভাবে নির্বাচন করুন। ধাপ 5, সম্পদের লেভারেজ। কৌশলগতভাবে সম্পদ শুধু অর্থ নয়, এটি সময়, শক্তি, জ্ঞান, মানুষ এবং অবস্থানও। কৌশলবিদেরা জিজ্ঞেস করে, আমার কাছে কি আছে যা আমি ব্যবহার করছি না? কোন সম্পদ আমার সবকিছু বদলে দিতে পারে? যা আমার নেই সেটিকে আমি কিভাবে সৃজনশীল সুবিধায় পরিণত করতে পারি? কিভাবে সম্পদ আরও ভালো ব্যবহার করবেন? পুরনো কাজ থেকে নতুন মান তৈরি করুন। ব্লগকে বই বানান, ভিডিওকে কোর্স করুন, বার্টার করুন। টাকা খরচের বদলে দক্ষতা অদল বদল করুন। অব্যবহৃত সম্পদ খুঁজে বের করুন এবং নতুনভাবে ভাবুন। লেভারেজ প্রায় আরও কিছু নয়, বরং আরও ভালো কিছু। চূড়ান্ত মানসিক পরিবর্তন। লেভারেজ অলসতা নয়। অনেকে লেভারেজকে অলসতা মনে করে, বলে ওটা শর্টকাট। প্রকৃত সাফল্য তো ঘাম ঝরাতে হয়। সত্যিটা হলো, লেভারেজ কাজ থেকে পালানো নয়, এটি আপনার প্রচেষ্টাকে এমনভাবে নকশা করা যাতে প্রতিটি আউন্স মূল্যবান হয়। এটি চামচ দিয়ে খুঁড়তে থাকা আর এক্সকাভেটর দিয়ে খোঁড়ার মধ্যে পার্থক্য। এটি প্রতারণা নয়, এটি চিন্তা। যেই মুহূর্তে আপনি এটি বুঝবেন, একটি নতুন সম্ভাবনার জগৎ আপনার জন্য খুলে যাবে। চূড়ান্ত ভাবনা। একটি জীবন গড়ুন যা কম্পাউন্ড হয়। লেভারেজের সবচেয়ে শক্তিশালী রূপ হলো এমন কিছু তৈরি করা যা সময়ের সাথে বৃদ্ধি পায়, যেমন সম্পর্ক যা বছরের পর বছর গভীর হয়, কন্টেন্ট বা সম্পদ যা আপনি ঘুমালেও কাজ করে, অভ্যাস ও সিস্টেম যা প্রতি ব্যবহারে আরও নিখুঁত হয়। লেভারেজ কেবল আজকের প্রচেষ্টা নয়, এটি আগামীকাল, পরশু ও তার পরের দিনও বিজয় তৈরি করে। আমাকে যথেষ্ট বড় একটি লিভার এবং একটি স্থির জায়গা দিন, আমি গোটা পৃথিবী নাড়িয়ে দেব। আর্কিমিডিস। আপনার হাতে লিভার আছে। আপনি এখন আপনার দাঁড়ানোর জায়গা খুঁজে নিচ্ছেন, এবং এখন আপনি পাহাড়ও সরাতে পারবেন কম শক্তি, আরও শৈল্পিক দক্ষতা এবং বহুগুণ কৌশলগত শক্তি নিয়ে। অধ্যায় 8, তাৎক্ষণিক অভিযোজন। কৌশলগত স্থিতিস্থাপকতার বাস্তব চর্চা। জীবন খুব কমই পরিকল্পনা অনুযায়ী চলে। আপনার কৌশল নিখুঁত হতে পারে, আপনার লক্ষ্য সুস্পষ্ট হতে পারে, আপনি যা যা ঘটতে পারে ভেবে রেখেছেন তার সব কিছুর জন্য প্রস্তুতিও থাকতে পারে। তারপরও হঠাৎ পৃথিবী বদলে যায়। একটি অপ্রত্যাশিত বাঁক আপনার দিকে ধেয়ে আসে। নিয়ম বদলে যায়, বাজার উল্টে যায়, সম্পর্ক ভেঙে পড়ে, অজানা কিছু এসে হাজির হয়, আর সে আসার আগে দরজায় কড়া নাড়ে না। এখানেই অনেক মানুষ থমকে যায়, আতঙ্কিত হয় বা হাল ছেড়ে দেয়। কিন্তু কৌশলগত চিন্তাবিদরা তা করে না, কারণ প্রত্যেক দক্ষ কৌশলবিদ জানেন একটি গোপন সত্য: পরিকল্পনা গুরুত্বপূর্ণ, কিন্তু পরিস্থিতি অনুযায়ী ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অভিযোজন দুর্বলতা নয়, এটি চলমান বুদ্ধিমত্তা। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আতঙ্ক ছাড়াই পিভট বা পথ পরিবর্তন করবেন, কিভাবে চাপের মধ্যে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেবেন, কিভাবে নমনীয় থাকবেন তবুও লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। সংক্ষেপে, আপনি শিখবেন কিভাবে ভাঙা নয়, বাঁকতে হয়। কৌশলগত স্থিতিস্থাপকতার শক্তি। আজকের বিশ্বে স্থিতিস্থাপকতা বা অ্যাবিলিটি অন্যতম অবমূল্যায়িত ক্ষমতা। শুধু বুদ্ধিমান হলেই চলবে না, চলমান অবস্থায় বুদ্ধিমান হতে হবে। কৌশলগত স্থিতিস্থাপকতার অর্থ, আপনি যখন পরিবর্তনের মুখোমুখি হন
তখনও পরিষ্কারভাবে ভাবতে পারেন, দ্রুত কিন্তু সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারবেন এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি হারিয়ে না ফেলে তাৎক্ষণিক কার্যক্রম নতুনভাবে সাজাতে পারবেন। নেভি সিলরা যাকে বলে শান্তি সংক্রামক, উদ্যোক্তারা যাকে বলে পথ পরিবর্তন করা, অ্যাথলেটরা যাকে বলে প্রবাহের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এটি হলো তাৎক্ষণিক অভিযোজনের ক্ষমতা, তবু নিয়ন্ত্রণ না হারানো। এটি আন্দাজ নয়, একটি দক্ষতা, আর প্রতিটি দক্ষতার মতো এটিও চর্চার মাধ্যমে আয়ত্ত করা যায়। অংশ 1, আতঙ্ক ছাড়া পিভট করা। প্যানিক আসে হঠাৎ চমকে যাওয়া থেকে, যখন আপনি ভাবেন নিয়ন্ত্রণ আপনার হাতে, কিন্তু আচমকা বুঝতে পারেন সেটি আর নেই। এখানেই কৌশলগত স্থিতিস্থাপকতার প্রথম নীতি। অপ্রত্যাশিতকে প্রত্যাশা করুন। পরিবর্তন, বিঘ্ন, ব্যর্থতা, দেরি, এই সব কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো অনিবার্য। প্রশ্ন হলো, কিছু ভুল হবেই, তখন আমি কতটা প্রস্তুত থাকব? কিভাবে আতঙ্ক ছাড়া পিভট করব? গতি তোলার আগে ধীর হন। সবকিছু তাড়াহুড়া মনে হলে তখনই তাড়াহুড়া করা সবচেয়ে ক্ষতিকর। একটি গভীর শ্বাস নিন, একটি স্থান তৈরি করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আসলে এখন কি ঘটছে? নতুন বাস্তবতা কি? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? দৃশ্যপট পুনর্মূল্যায়ন করুন। দক্ষ কৌশলবিদরা যা অতীতে ছিল তার সাথে জড়িয়ে থাকেন না, তারা বাস্তব সময়ে তাদের মানচিত্র আপডেট করেন। কি বদলে গেছে? কি এখনও সত্য? কোন অনুমানগুলো ঠিক করতে হবে? নতুন লক্ষ্য নির্ধারণ করুন। আপনার মূল লক্ষ্য কি ছিল? এখন নিজেকে জিজ্ঞেস করুন, এটি কি এখনও সম্ভব? এখন কি আরও ভালো কোনো ফলাফল সম্ভব? পরবর্তী সেরা পদক্ষেপ কি? পিভট মানে হাল ছাড়া নয়, এটি হলো জিপিএসের মতো পুনঃগণনা করা। রুট পুনঃগণনা মানে আপনি ব্যর্থ তা নয়, বরং এখন আপনার কাছে আরও ভালো তথ্য আছে। অংশ 2, বাস্তব সময় সিদ্ধান্ত নেওয়া। সবসময় গবেষণা, পরিকল্পনা ও প্রস্তুতির সময় থাকে না। অনেক সময় আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হয়। কৌশলগত চিন্তাবিদেরা তখন কীভাবে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেন? তারা কিছু মূল নীতি অনুসরণ করেন। ওডিএ লুপ ব্যবহার করুন। মার্কিন সামরিক কৌশলবিদ জন বাইডের তৈরি একটি ফ্রেমওয়ার্ক। অবজার্ভ, পর্যবেক্ষণ করুন। এখনকার বাস্তব তথ্য কি? অর্থ খুঁজুন। ওরিয়েন্ট, এটি আপনার প্রেক্ষাপট কি বোঝাচ্ছে? ডিসাইড, সিদ্ধান্ত নিন, সবচেয়ে ভালো সম্ভাব্য বিকল্প কি? অ্যাক্ট, কার্যকর করুন, দ্রুত পদক্ষেপ নিন এবং লুপটি পুনরাবৃত্তি করুন। এই লুপ নিয়মিত ঘোরে, এটি প্রবাহময় রাখে, আপনাকে তীক্ষ্ণ ও অভিযোজ্য করে তোলে। আপনার সিদ্ধান্তের ফিল্টার নির্ধারণ করুন। চাপে পড়ে নতুন মাপকাঠি আবিষ্কার করতে যাবেন না, আগে থেকেই ঠিক করুন, এটি কি আমার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ? এটি কি আমার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিকে রক্ষা বা এগিয়ে নেবে? এটি কি অপূরণীয় ক্ষতি এড়াবে? শিক্ষিত অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন। স্থিতিস্থাপকতা হল বিশ্লেষণ ও অন্তর্দৃষ্টির মিশ্রণ। পঠন, মনন ও প্যাটার্ন চিন্তার মাধ্যমে যত বেশি নিজেকে প্রশিক্ষিত করবেন, তত বেশি আপনার অন্তর্দৃষ্টি হবে শিক্ষিত অনুমান, এলোমেলো প্রতিক্রিয়া নয়। অংশ 3, নমনীয় কিন্তু লক্ষ্যনিষ্ঠ থাকা। এখানেই বেশিরভাগ মানুষ হোঁচট খায়। কেউ খুব কঠোর থাকে, পরিবর্তন মেনে নেয় না, আবার কেউ এতটাই ছটফট করে যে লক্ষ্য হারিয়ে ফেলে। মূল মন্ত্র হল পদ্ধতিতে নমনীয় কিন্তু উদ্দেশ্যে অবিচল। কিভাবে এই ভারসাম্য রক্ষা করবেন? আপনার দৃষ্টি আঁকড়ে ধরুন, পরিকল্পনাকে ঢিলে দিন। আপনার কেন বারবার বদলাবে না, কিন্তু কিভাবে তা বাস্তবায়ন করবেন? এটি বদলাতে হবে বারবার। আপনার লক্ষ্য যদি হয় ব্যবসা বাড়ানো, একটি বই প্রকাশ করা বা আপনার স্বাস্থ্য রূপান্তর করা, তাহলে সেই দৃষ্টি স্থির, কেবল পথটি পরিস্থিতি অনুযায়ী বদলাবে। ফিডব্যাককে ভয় নয়, সম্পদ হিসাবে নিন।
ভয় আপনাকে পিছিয়ে দেয়, ফিডব্যাক আপনাকে পরিমার্জিত করে। প্রতিটি ঘটনা ফিডব্যাক। একটি ব্যর্থ লঞ্চ, মিস সুযোগ, অপ্রত্যাশিত বাঁক। নিজেকে জিজ্ঞেস করুন, এটি আমাকে কি শেখাচ্ছে, কি উন্নতি করতে পারি, নিজের সম্বন্ধে কি শিখলাম। দক্ষ কৌশলবিদ ফিডব্যাককে ভয় করে না, সে তা দিয়ে নিজেকে খায়। অস্থিরতার মাঝেও নিয়ম মেনে চলুন। যখন চারপাশে অনিশ্চিত, তখন রুটিনই নোঙ্গর হয়ে দাঁড়ায়। সকালে 1 ঘন্টা পড়া, ডায়েরি লেখা, সাপ্তাহিক পর্যালোচনা, মানসিক পুনঃস্থাপন। এই নিয়মগুলো ঝড়ের মধ্যে আপনার কম্পাস। আপনার আচরণের ধারাবাহিকতা, আপনার চিন্তায় স্পষ্টতা আনে। বাস্তব বিশ্বের উদাহরণ। কেস 1, নেটফ্লিক্স। নেটফ্লিক্স শুরু করেছিল পোস্টে ডিভিডি পাঠিয়ে। তারপর ইন্টারনেট গতি বাড়ল, তারা স্ট্রিমিংয়ে রিভোট করল। পুরনো মডেলের সাথে আঁকড়ে থাকেনি, এগিয়ে গিয়েছিল সময়ের চেয়ে দ্রুত। পরে তারা নিজস্ব কন্টেন্ট প্রোডাকশন শুরু করল, সরাসরি হলিউডের প্রতিযোগী হলো। ফলাফল, বারবার অভিযোজনের মাধ্যমে একটি সাম্রাজ্য তৈরি করল। কেস 2, মহামারীর সময় ফ্রিল্যান্সার। একজন ফ্রিল্যান্সার ইভেন্ট ফটোগ্রাফার। মহামারীতে তার সব বুকিং বাতিল হলো। সে আতঙ্কে ভেঙে পড়েনি, নিজেকে জিজ্ঞেস করল কোথায় চাহিদা বাড়ছে। সে ই-কমার্স প্রোডাক্ট ফটোগ্রাফিতে পিভট করল, রিমোট সেটআপ তৈরি করল। 6 মাসের মধ্যে আগের চেয়েও বেশি আয় করতে শুরু করল। এটাই কৌশলগত স্থিতিস্থাপকতার শক্তি। চূড়ান্ত ভাবনা। ভবিষ্যৎ তাদেরই যারা নমনীয়। পৃথিবী আগের চেয়ে দ্রুত বদলাচ্ছে। শিল্প, প্রযুক্তি, সুযোগ সবই চলমান। দৃঢ় মস্তিষ্ক ভেঙে যায়, প্রতিক্রিয়াশীল মস্তিষ্ক আতঙ্কিত হয়। কিন্তু কৌশলগত মস্তিষ্ক, সে পিভট করে, সামঞ্জস্য করে, বিবর্তিত হয়। বাঁশ ঝড়ে নেমে যায় কিন্তু ভাঙে না। আপনি যদি বাস্তব জীবনের চ্যালেঞ্জের বুদ্ধিমত্তার সাথে জয়ী হতে চান, তাহলে আপনার দরকার নিখুঁত পরিকল্পনা নয়, একটি নমনীয় কৌশল, একটি স্পষ্ট দৃষ্টি, স্থির মূল্যবোধ এবং শান্ত চিন্তাশীল মন। অভিযোজন ব্যাকআপ প্ল্যান নয়, এটি আপনার সবচেয়ে বড় প্রান্তিক সুবিধা। অধ্যায় 9, মনের যুদ্ধ। প্রভাবের মাধ্যমে কৌশলগতভাবে এগিয়ে থাকা। জীবন ও নেতৃত্বের দাবা খেলায় কদাচিৎ শুধু বল প্রয়োগই বিজয়ের চূড়ান্ত চাল হয়। প্রকৃত শক্তি লুকিয়ে থাকে প্রভাবের মধ্যে। অন্যের চিন্তা, অনুভূতি ও আচরণকে সূক্ষ্মভাবে এমনভাবে পরিচালিত করা যাতে তারা নিজেরাই বুঝতে না পারে। এটাই হলো মনের যুদ্ধ। সহিংসতার যুদ্ধ নয়, বরং মনের লড়াই। এটি বোঝার জন্য যে মানুষকে কি চালিত করে, তারা কিভাবে সিদ্ধান্ত নেয় এবং কিভাবে সেই সিদ্ধান্তগুলো নৈতিকভাবে প্রভাবিত করা যায়। এই অধ্যায়ে আমরা জানব মানব আচরণ ও প্রেরণার মৌলিক বিষয়গুলো, কিভাবে কৌশলগতভাবে যোগাযোগ করবেন এবং কার্যকরভাবে প্রভাবিত করবেন, এবং প্রভাব ব্যবহারে নৈতিকতার গুরুত্ব। চলুন সে অদৃশ্য শক্তিগুলো উন্মোচন করি যা কৌশলগত চিন্তাবিদদের অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। অংশ 1, মানব আচরণ ও প্রেরণা বোঝা। আপনি অন্যকে প্রভাবিত করার আগে আপনাকে জানতে হবে কি তাদের চালিত করে। প্রতিটি সিদ্ধান্তের অন্তরে থাকে একটি জটিল আবেগ, প্রয়োজন ও বিশ্বাসের জাল। মানব প্রেরণা সম্পর্কে যে কথাগুলো কৌশলবিদদের জানা উচিত। মানুষ পূর্বানুমেয়ভাবে অযৌক্তিক। মানুষ নিজেকে যৌক্তিক ভাবতে ভালোবাসে, কিন্তু বাস্তবে তাদের বেশিরভাগ সিদ্ধান্ত চলে আবেগ, অভ্যাস ও পক্ষপাতের দ্বারা। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল ক্যানেম্যান আমাদের দেখিয়েছেন আমাদের মস্তিষ্ক হিউরিস্টিক্স ব্যবহার করে, অর্থাৎ শর্টকাট, যা প্রায় আমাদেরকে অযৌক্তিক সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। একজন কৌশলবিদের দৃষ্টিতে এই পূর্বানুমেয় খামখেয়ালিপনা জানা মানে প্রতিক্রিয়া আগে অনুমান করা এবং ফলাফল নিজের পক্ষে আনা। মানুষের 3টি মূল প্রয়োজন:
মনোবিজ্ঞান প্রায়ই 3টি সর্বজনীন প্রয়োজন তুলে ধরে যা আমাদের আচরণ চালিত করে। 1. স্বায়ত্তশাসন, নিজের কাজের উপর নিয়ন্ত্রণ রাখার ইচ্ছা। 2. অন্তর্ভুক্তি, সংযোগ স্থাপন ও গ্রহণযোগ্য বোধ করার প্রয়োজন। 3. দক্ষতা, নিজেকে সক্ষম ও কার্যকর মনে করার তাগিদ। যখন আপনার কৌশল এই প্রয়োজনগুলো স্পর্শ করে, তা হোক আলোচনায়, নেতৃত্বে বা প্ররোচনায়, তখনই আপনি মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করতে পারেন। গল্প বলার শক্তি, মানুষ গল্পের জন্য তৈরি। তথ্য ও পরিসংখ্যান মস্তিষ্ককে প্রভাবিত করে, কিন্তু গল্প হৃদয়কে নাড়িয়ে দেয়। গল্প 1. সহমর্মিতা জাগায়, জটিল বিষয়কে সহজ করে এবং মনের মধ্যে ধারণা স্থায়ীভাবে গেঁথে দেয়। দক্ষ কৌশলবিদরা গল্পকে সেতুবন্ধন হিসেবে ব্যবহার করেন, শুষ্ক যুক্তিকে রূপ দেন এক মনোমুগ্ধকর প্রভাবে। অংশ 2. কৌশলগত যোগাযোগ ও প্ররোচনা, মানুষ কীভাবে চালিত হয় তা বোঝা তো শুরু। এর পরের ধাপ হল আপনার ভাবনা এমনভাবে প্রকাশ করা যাতে তা তাদের মনে গভীরভাবে পৌঁছে এবং কার্যকর সিদ্ধান্তের রূপ নেয়। কীভাবে তা করবেন? কৌশলগতভাবে। শোনার শিল্প, প্ররোচনা শুরু হয় শোনা থেকে। কারো উপর প্রভাব ফেলতে চাইলে প্রথমে বুঝতে হবে তাদের ভয় কী, তারা কীকে মূল্য দিচ্ছে, কোন আপত্তি তাদের মনে রয়েছে। সক্রিয় শোনা সম্মান প্রদর্শন করে এবং প্রতিরোধ দূর করার চাবিকাঠি উন্মোচন করে। তাদের ভাষায় কথা বলুন। কার্যকর যোগাযোগকারীরা বার্তাকে শ্রোতার দৃষ্টিভঙ্গিতে খাপ খাইয়ে নেয়, তাদের মানসিক ভাষা ও মূল্যবোধের সাথে সংযোগ স্থাপন করে। যেমন, একজন যুক্তিভিত্তিক মানুষ তথ্য ও বিশ্লেষণে সাড়া দেয়, একজন আবেগপ্রবণ মানুষ অনুভূতি ও স্বপ্নে সাড়া দেয়। আপনার ভাষা সেই অনুযায়ী সামঞ্জস্য করুন। তাদের যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। পারস্পরিকতার নীতি, মানুষ স্বাভাবিকভাবে পাওয়া কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে বাধ্য বোধ করেন। এটি একটি প্রাচীন সামাজিক নিয়ম যা প্রভাব তৈরিতে শক্তিশালী হাতিয়ার। প্রথমে দিয়ে দিন একটি প্রশংসা, গুরুত্বপূর্ণ তথ্য বা একটি ছোট উপহার। এটি সদিচ্ছা তৈরি করে এবং এক ধরনের সূক্ষ্ম দায়বদ্ধতা তৈরি করে। কিন্তু মনে রাখুন, প্রকৃততা অপরিহার্য। কৃত্রিম বা ছলচাতুরি উল্টো ফল দেয়। ফ্রেমিং ও অ্যাঙ্করিং, আপনি কিভাবে তথ্য উপস্থাপন করেন তা সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। ফ্রেমিং, কোন অংশটি গুরুত্বের সাথে তুলে ধরছেন। অ্যাঙ্করিং, কোন রেফারেন্স পয়েন্ট ব্যবহার করছেন যা উপলব্ধিকে প্রভাবিত করছে। যেমন, দাম দেখানো মাসে $300 চেয়েও বেশি, দিনে মাত্র $10 অনেক বেশি সহনীয় মনে হয়। দক্ষ কৌশলবিদেরা সতর্কভাবে প্রস্তাব ও যুক্তি ফ্রেম করেন সর্বাধিক প্রভাবের জন্য। অংশ 3, প্রভাবের নৈতিক দিক। মহাশক্তির সঙ্গে আসে মহাদায়িত্ব। প্রভাব হলো একটি যন্ত্র। যেমন এটি কিছু করতে পারে, তেমনি ধ্বংসও করতে পারে। নৈতিক প্রভাব মানে অন্যের স্বায়ত্তশাসন ও নির্বাচনের স্বাধীনতাকে সম্মান করা, বল প্রয়োগ, ভয় দেখানো বা প্রতারণা না করা, শোষণের বদলে উভয় পক্ষের লাভ নিশ্চিত করা। যখন আপনি সততার সাথে নেতৃত্ব দেন, আপনার প্রভাব বিশ্বাসের উপর দাঁড়ায়, যা টেকসই ক্ষমতার ভিত্তি। নৈতিক প্রভাবের জন্য কিছু ব্যবহারিক টিপস। স্বচ্ছ হন, আপনার উদ্দেশ্য স্পষ্টভাবে জানান। শুনুন বলার চেয়ে বেশি। প্রকৃতভাবে তাদের প্রয়োজন ও উদ্বেগ বোঝার চেষ্টা করুন। উভয়ের কল্যাণ লক্ষ্য করুন। যে প্রভাব অন্যকে ক্ষতিগ্রস্ত করে তা শেষমেশ বুমেরাং হয়। সীমারেখা মেনে চলুন। কখন জোর দিতে হবে আর কখন পিছিয়ে আসতে হবে তা জানুন। নীতির উপর ভিত্তি করে প্রভাব দুর্বলতা নয়, এটি কৌশলগত শক্তি। বাস্তব জীবনের কৌশলগত মনের যুদ্ধের উদাহরণ নেলসন ম্যান্ডেলার প্রভাব। ম্যান্ডেলার শক্তি ছিল
বল প্রয়োগে নয়, বরং তার পুনর্মিলনের প্রেরণা জাগানোর ক্ষমতা। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদে উভয় পক্ষের ভয় ও আশা বুঝিয়েছিলেন। শোনা, যোগাযোগ ও সহমর্মিতার মাধ্যমে তিনি পুরো জাতির মানসিকতা বদলে দিয়েছেন। স্টিভ জবসের গল্প বলার কৌশল। স্টিভ জবস শুধুমাত্র পণ্য বিক্রি করতেন না, তিনি স্বপ্ন বিক্রি করতেন। তার উপস্থাপনায় এমন গল্প থাকত যা গ্রাহকের পরিচয় ও আকাঙ্ক্ষার সাথে গভীরভাবে সংযুক্ত হতো, ফলে অ্যাপেল একটি প্রতীক হয়ে ওঠে। চূড়ান্ত ভাবনা। অদৃশ্য প্রান্ত। সবচেয়ে শক্তিশালী যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, চলে মনের মধ্যে। যখন আপনি প্রভাবের মাধ্যমে মনের যুদ্ধ আয়ত্ত করেন, তখন চ্যালেঞ্জ ও প্রতিযোগীদের উপর একটি অদৃশ্য প্রান্ত তৈরি হয়। স্মরণ রাখুন, মানুষকে কি চালিত করে তা বুঝুন, স্পষ্টতা ও সহমর্মিতার সাথে যোগাযোগ করুন, নৈতিক ও সম্মানজনকভাবে প্রভাব ফেলুন। এটাই কৌশলগত চিন্তার সর্বোচ্চ শিল্প। অধ্যায় 10। কৌশল বাস্তবায়ন। কৌশলকে বাস্তব জগতের ফলাফল হিসাবে রূপান্তর করা। আপনার একটি দৃষ্টি আছে, আপনি কৌশলগতভাবে চিন্তা করেছেন, সুতরাং আপনি বিচক্ষণতার সাথে অভিযোজিত হয়েছেন। আপনি জানেন কিভাবে প্রভাব বিস্তার ও নেতৃত্ব দিতে হয়, কিন্তু এগুলো কোনো অর্থ রাখে না যদি আপনি বাস্তবায়ন না করেন। বাস্তবায়ন হলো সেই স্থান যেখানে স্বপ্ন বাস্তবতার সঙ্গে মিলিত হয়। এটি আপনার ধারণা ও ফলাফলের মধ্যে একটি সেতু। অনেকে এখানে আটকে যান, তাদের পরিকল্পনা দুর্দান্ত, কিন্তু তারা ধারাবাহিক পদক্ষেপ নিতে পারেন না বা গতিশীলতা হারিয়ে ফেলেন, অথবা বিশদ তথ্যের জালে বিভ্রান্ত হন। এই কারণে এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানব কিভাবে পরিকল্পনা ও কর্মের ফাঁক পূরণ করবেন, কৌশলগত অভ্যাস, ব্যবস্থা ও প্রতিক্রিয়া চক্র গড়ে তুলেই যা যে কোনো পরিস্থিতিতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অংশ 1। পরিকল্পনা ও কর্মের মধ্যে সেতুবন্ধন। একটি দুর্দান্ত কৌশল যদি বাস্তবায়ন না হয়, তাহলে তা শুধু একটি ইচ্ছাই থেকে যায়। বিজয়ী ও স্বপ্নদ্রষ্টার মধ্যে পার্থক্য হল, বিজয়ী করেন যা বলেছিলেন, স্বপ্নদ্রষ্টারা পরিকল্পনা করে, স্বপ্ন দেখে এবং আশা করে। তাহলে কিভাবে পরিকল্পনা থেকে কাজের দিকে যাবেন? ছোট, স্পষ্ট ধাপে বিভক্ত করুন। জটিল কৌশল বিভ্রান্তিকর হতে পারে। বড় লক্ষ্যকে সুনির্দিষ্ট ও পরিচালনাযোগ্য কাজে ভাগ করুন। যেমন, আমার ব্যবসা বাড়াতে হবে বলার বদলে আর 5 জন সম্ভাব্য গ্রাহকের সাথে যোগাযোগ করুন। এই সপ্তাহে একটি ব্লগ পোস্ট করুন। আগামী মাসে একটি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন চালু করুন। প্রতিটি ছোট ধাপ হল আপনার ভবনের একটি ইট। সময়ের সঙ্গে সঙ্গে এই ইটগুলো জোড়া লাগিয়ে বিশাল গগনচুম্বী ভবন তৈরি হয়। সময়সীমা ও দায়বদ্ধতা নির্ধারণ করুন। সময়সীমা তৈরি করলে জরুরি অনুভূতি জন্মায়। কাজগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। দায়বদ্ধতা বাড়াতে আপনার লক্ষ্য কারো সাথে শেয়ার করুন। একজন পরামর্শদাতা, বন্ধু বা অ্যাপ ক্যালেন্ডারের মাধ্যমে অগ্রগতি ট্র্যাক করুন। মাইলফলক পূরণে নিজেকে পুরস্কৃত করুন। এভাবেই দায়বদ্ধতা আপনার ইচ্ছাকে কাজের রূপ দেয়। বাধা ও মনোযোগের বিভ্রাট দূর করুন। নিজেকে কাজ থেকে বিরত রাখছেন কি? ভয়, নিখুঁততার পিপাসা, অস্পষ্টতা, পরিবেশগত বিভ্রাট। আপনার কর্মক্ষেত্র ও সময়সূচি এমনভাবে সাজান যাতে অন্তর্বিঘ্ন মোমেন্টাম বজায় থাকে। অংশ 2। কৌশলগত অভ্যাস ও ব্যবস্থা। বাস্তবায়ন কেবলই মুহূর্তিক সংকল্পের ব্যাপার নয়, এটি দৈনন্দিন অভ্যাস ও নির্ভরযোগ্য ব্যবস্থার বিষয়। অভ্যাস সফলতাকে স্বয়ংক্রিয় করে, ব্যবস্থা ধারাবাহিকতা সৃষ্টি করে। কিস্টোন অভ্যাস তৈরি করুন। এই ছোট কাজগুলো ইতিবাচক প্রভাবের স্রোত সৃষ্টি করে। যেমন, প্রাতকালীন রুটিন যা মনের অবস্থান ঠিক করে, দৈনিক অগ্রাধিকার পর্যালোচনা, জার্নালিং যা সাফল্য ও শিক্ষার হিসাব রাখে। আপনার কৌশলের সাথে সঙ্গতিপূর্ণ অভ্যাস গড়ে তুলুন। পুনরাবৃত্তির জন্য ব্যবস্থা তৈরি করুন।
ব্যবস্থা হলো কাজের ধারা ও রুটিন, যা নিয়মিত ফলাফল দিতে সহায়তা করে, যেমন সাপ্তাহিক পরিকল্পনা সভা, গ্রাহক অনুসরণ প্রক্রিয়া, মাসিক কর্মক্ষমতা পর্যালোচনা। ব্যবস্থা সিদ্ধান্তের ক্লান্তি কমায় এবং মনোযোগ ধরে রাখে। অংশ 3, অগ্রগতি পরিমাপ ও পরিমার্জনা। বাস্তবায়ন হলো একটি সেট অ্যান্ড ফরগেট প্রক্রিয়া নয়। আপনাকে ফলাফল পরিমাপ করতে হবে, শেখা উচিত এবং সমন্বয় করতে হবে। মূল সূচক নির্ধারণ করুন, মূল সূচক নিরীক্ষণ করুন। যা গুরুত্বপূর্ণ তা পরিমাপ করা হয়। কিছু গুরুত্বপূর্ণ সূচক বেছে নিন: বিক্রয় বা লিডের সংখ্যা, কেন্দ্রীয় কাজের সময়, গ্রাহক সন্তুষ্টি, ব্যক্তিগত সুস্থতা ও উদ্যান। নিয়মিত এই সংখ্যাগুলো পর্যালোচনা করুন। পর্যালোচনা ও অভিযোজন করুন। সাপ্তাহিক বা মাসিক সময় নির্ধারণ করে প্রশ্ন করুন, কি কাজ করলো, কি করলো না, কোথায় উন্নতি করা যায়। এই অন্তর্দৃষ্টি ব্যবহার করে কৌশল বা ব্যবস্থা সামঞ্জস্য করুন। সাফল্য উদযাপন করুন ও ব্যর্থতা থেকে শিক্ষা নিন। চূড়ান্ত প্রেরণা আসে স্বীকৃতি থেকে। যে কোনো ছোট সাফল্য উদযাপন করুন। বিপর্যয় হলে সেটাকে ব্যর্থতা নয়, শিক্ষার সুযোগ হিসাবে দেখুন। প্রতিটি পাঠ আপনার কৌশলগত ধার কাটিয়ে তোলে। বাস্তব জীবনের উদাহরণ: এলন মাস্কের বাস্তবায়ন কৌশল। এলন মাস্ক তার বিশাল লক্ষ্যগুলোকে ছোট করণীয় কাজের মধ্যে ভাগ করেন। তিনি তার দিনকে 5 মিনিটের ব্লগে ভাগ করেন এবং ক্রমাগত অগ্রগতি পর্যালোচনা করেন। তার অবিচল বাস্তবায়ন মনোযোগ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির যুগলবন্দী, যা উদ্ভাবন ও সফলতা চালিত করে। চূড়ান্ত ভাবনা: কৌশল থেকে সফলতা। কৌশল ছাড়া বাস্তবায়ন হলো যেন একটি মানচিত্র যাত্রা ছাড়া। বাস্তবায়ন আপনার মস্তিষ্কের খেলাকে বাস্তব জগতের প্রভাবী শক্তিতে রূপান্তর করে। লক্ষ্যকে ভেঙে ছোট ছোট কাজ করুন। অভ্যাস ও ব্যবস্থা তৈরি করুন। অগ্রগতি পরিমাপ করুন এবং আপনার ইচ্ছাকে অব্যবহৃত গতিতে পরিণত করুন। স্মরণ রাখবেন, একটি পরিকল্পনা শক্তিশালী হয় তখনই যখন তা ধারাবাহিকভাবে কার্যকর করা হয়। আপনার সবচেয়ে বড় শক্তি হলো শুধু ভাবা বা পরিকল্পনা নয়, কাজও করা। যাত্রার সমাপ্তি: আপনার কৌশলগত প্রান্ত। আপনার হাতে এখন রয়েছে প্রতিক্রিয়ার আগে চিন্তা করার কৌশলগত মানসিকতা, স্পষ্ট লক্ষ্য ও অগ্রাধিকার, তথ্য সংগ্রহ ও ব্যবহার দক্ষতা, বৃহত্তর চিত্র দেখা ও প্রতিবন্ধকতা পূর্বানুমান, সময় এবং অভিযোজনের দক্ষতা, নৈতিক ও কার্যকর প্রভাব বিস্তার এবং অবশেষে শৃঙ্খলা ও পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়ন। এটাই কৌশলগত চিন্তার শিল্প। এটিকে ব্যবহার করুন, নিখুঁত করুন এবং দেখুন কিভাবে আপনি প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করেন। উপসংহার: কৌশলগত চিন্তাকে ধারাবাহিকভাবে বানান। কৌশলগত চিন্তা কোনো চালু বন্ধ করার মতো দক্ষতা নয়, এটি জীবনযাপনের এক পদ্ধতি। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথোপকথন, প্রতিটি কাজ হয়ে ওঠে একটি সুযোগ নিজেকে আরও চালাক, আরও কার্যকর ও স্থায়ী করার। নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্ত কিভাবে আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সেবা করে? বৃহত্তর চিত্র কি? এই মুহূর্ত থেকে আমি কি শিখতে পারি এবং উন্নতি করতে পারি? এসব প্রশ্নকে অভ্যাস বানান। সময় মতো আপনার মন স্বয়ংক্রিয়ভাবে কৌশলগত চিন্তার দিকে অগ্রসর হবে, প্রতিক্রিয়া নয়। আপনি হয়ে উঠবেন অটল যখন জীবন বাধা দেবে। আপনি আতঙ্কিত হবেন না, স্তব্ধ হবেন না, বরং মূল্যায়ন করবেন, অভিযোজিত হবেন এবং উদ্দেশ্যের সাথে এগিয়ে যাবেন। চ্যালেঞ্জ হবে আপনার প্রশিক্ষণ ক্ষেত্র, ব্যর্থতা হবে প্রতিক্রিয়া। আপনার কৌশলগত প্রান্তের সাহায্যে আপনি অনিশ্চয়তাকে সুবিধায় পরিণত করবেন। শেষ অনুপ্রেরণামূলক কথা মনে রাখবেন, প্রত্যেক দক্ষতা অর্জনকারী একসময় ছিল একজন শিক্ষানবিশ। প্রত্যেক কৌশলগত চিন্তাবিদ শুরু করেছিল কৌতূহল ও শেখার ইচ্ছা নিয়ে। মনোভাব উন্নত করতে থাকুন, দক্ষতা চর্চা করতে থাকুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রমাগত কাজ করে যান। কারণ সবচেয়ে বড় বিজয়
শুধু অন্যকে ছাপিয়ে যাওয়া নয়, নিজের সীমাবদ্ধতাকে ছাপিয়ে যাওয়া। আপনার শক্তি আছে, আপনার হাতিয়ার আছে। এখন যান, কৌশলগতভাবে জীবন যাপন করুন এবং প্রতিদিন জিতে যান। আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য ধন্যবাদ। আপনার অপ্রতিরোধ্য সফলতার জন্য শুভকামনা।